সো আজকে আমরা শুরু করব কোঅর্ডিনেশন জিওমেট্রি হায়ার ম্যাথের, অর্থাৎ কি বলে এটাকে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের সৃজনশীলগুলো আমরা আজকে শুরু করব। স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের এখানে 8টা সৃজনশীল দেওয়া আছে। আমি 8টা সৃজনশীল সলভ করা শুরু করব। সো সৃজনশীলগুলো যদি একটু মনোযোগ দিয়ে বুঝতে পারো তাহলে তো সবগুলো সৃজনশীল একদম কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া তোমাদের 11.1 থেকে 11.4 পর্যন্ত এই 4টা অধ্যায়ের একত্রে সৃজনশীল এই 8টা সৃজনশীল। সো বুঝতেই পারছো 8টা সৃজনশীল করতে গেলে আমাদের সবগুলো অধ্যায়ই কম বেশি আসতে হবে। তবে এখানে সব থেকে বেশি যে অধ্যায়টা তুমি পাবা সেটা 11.4, যা তোমাদের আমি ফেব্রুয়ারি মাসের দিকে করাইছি। অর্থাৎ 11.4 তোমাদের আমি ফেব্রুয়ারি মাসের দিকে সম্পন্ন করেছি এটা। সো ওভারঅল প্রায় ম্যাক্সিমাম সৃজনশীলের মধ্যেই তোমরা ঘুরে ফিরে 11.4টা পাবা। এখন দেখা যাক এখানকার সৃজনশীল অঙ্কগুলোকে আমরা কিভাবে করে সলভ করতে পারি। খুব বেশি ডিফিকাল্ট না, তবে একটু যদি বিশেষ করে উদ্দীপকগুলোকে ভালোভাবে পড়ে দেখা যায় তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই খুবই ইজি লাগবে। সো আমি আর কথা না বাড়িয়ে আমি এখন মূল সৃজনশীলে চলে যাব। সো 1 নম্বর সৃজনশীল থেকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছি 1 নম্বর এ নাম্বারের মধ্যে হাফ ঢাল বিশিষ্ট, ঢাল একে প্রকাশ করা হয় এম দ্বারা, তোমরা জানো, -2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে একটা পয়েন্ট আছে, আমি ধরে নেই ওই বিন্দুটা এ বিন্দু। ওকে, আমি ধরে নিলাম, একটু নিচে লিখতেছি, আমি ধরে নিলাম পয়েন্ট এ অর্থাৎ বিন্দু এ এর স্থানাঙ্ক -2,3 এবং আমাদের একই সাথে ঢালের মান দিয়ে দিছে কত, হাফ। এখান থেকে আমাকে এই ঢালের মান এবং এই বিন্দুটার সাপেক্ষে আমাকে সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে। সো সরলরেখার সমীকরণের সূত্র তো তোমরা জানোই, আমরা জানি ঢাল ইকুয়াল টু y মাইনাস y1 x মাইনাস x1। মান বসায় দিব, m কত, হাফ। এখানে এই প্রথম যে স্থানাঙ্কটা এটাকে আমরা কি বলবো, x1, আর এরপরটাকে আমরা কি বলবো, এটাকে y1, যেটাকে বলা হয় প্রথমটা ভুজ তারপরটা কোটি, অর্থাৎ x1 y1। তাহলে চিন্তা করে দেখো y মাইনাস y1, y1 মানে কত, আসলে 3, x মাইনাস x1, x1 মানে কত, আসলে -2, আর এখানকার মাইনাসে 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 +2। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে x + 2 = 2y - 6। আমি সবকিছুকে এক পাশে নিয়ে আসি, তার মানে x - 2y + 2 + 6 = 0। ওভারঅল লাইনটা কি থাকলো, x - 2y + 8 = 0। জানি না সরলরেখার সমীকরণ। বাস, আমাদের এখান থেকে ক নাম্বারটা শেষ। নেক্সট আমরা করব খ নাম্বারটা। 1 নং সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করো। এখানে একটা কথা বলে রাখি, যেখানে তোমাকে গ্রাফটা করতে হবে না, আমরা শুধুমাত্র দেখব যে এটাকে কিভাবে করে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা যায়। ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। তো 1 নং যে সমীকরণটা বা 1 নং যে রাশিটা আছে সেখানে দুটো সমীকরণ দেখতে পাচ্ছি, একটা তোমার g ইকুয়াল টু, একটা h ইকুয়াল টু। g ইকুয়াল টু 2x - y, 2x - y, আর h ইকুয়াল টু 6x - 3y + 10। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের কোশ্চেনের মধ্যে লেখা ছিল না, তা তোমরা একটু লিখে নিবা যে g এবং h উভয়ের মান শূন্য কল্পনা করতে হবে তোমাকে, অর্থাৎ g = 0, h = 0। দেন তোমাকে এখানে সমীকরণ কল্পনা করার পর তোমাকে সমীকরণটা থেকে এটা অর্থাৎ এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। সো আমি লিখি, যদি g = 0 এবং h = 0 হয়, আমি আবারও বলতেছি g এবং h = 0, এটা আমার কোশ্চেন শীটের মধ্যে লিখতে খেয়াল ছিল না, তা তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে লাইনটা? তাহলে লাইনটা এরকম হবে যে 2x - y = 0, অর্থাৎ এ দেখো আমাদের g ছিল সেখানে আমি 0 রাখলাম, আর এখানে কি হবে 6x - 3y + 10 = h এর পরিবর্তে আমি কত লিখব, 0 লিখব। বুঝতে পারছি? এখন এখান থেকে যদি আমি এই +10টা ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে, -10। আমি এটা সরাসরি লিখে দিলাম =-10। কোনো সমস্যা হবে তোমাদের বুঝতে? যেহেতু আমি একটু ভেঙে করলাম সেহেতু তোমরা আশা করি এখান থেকে বুঝতেই পারবা। তো এখান থেকে দেখো আমরা দুইটা বক্স পাইলাম, অর্থাৎ দুইটা সমীকরণ আমরা ধরতে পারি। এটাকে এক কাজ করে এটাকে 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরি। এখন আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো
এই 1 নং এবং 2 নং সমীকরণকে আমি এখন সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিতে করি, বজ্রগণ পদ্ধতিতে করি, অপনয়ন পদ্ধতিতে করি, যে কোনো একটা মেথড ফলো করে আমি এই দুইটাকে সমীকরণকে সমাধান করব। করার পরে এক্স্যাক্টলি x y এর যে মানটা বের হবে সেটাই কিন্তু উক্ত দুটি সমীকরণের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো? তুমি চাইলে অবশ্যই এটাকে গ্রাফিক্যাল সিস্টেমে করা যায়, গ্রাফের মাধ্যমে এটাকে করা যায়, তবে আমার মনে হয় না তোমাকে আসলে এই দুটো সমীকরণ গ্রাফের মাধ্যমে তোমার পড়ে খুব একটা লাভ আছে। কেননা আমি এটা সলভ করি ম্যাথমেটিক্যাল ওয়েতে, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এটা গ্রাফিক্যাল ওয়েতে তোমাকে না করলেই কেন বেস্ট হবে। আচ্ছা, এখন আমরা এই দুটো সমীকরণকে সলভ করব। এখন আমি সবসময় যে কাজটা করি, আমি একটু কম ঝামেলার জন্য মোটামুটি যে মেথডটা সবাই টুকটাক জানে সেটা আমি সবসময় ফলো করি, সেটা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান। আমি এই 1 নং এবং 2 নংটাকে এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান বের করব। ঠিক আছে? তাহলে এক কাজ করি, 1 নংকে 3 দ্বারা গুণ করি, 2 নংকে 1 দ্বারা গুণ করি, তাহলে 3y আমি কাটাকাটি করতে পারবো। যদি আমি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে সেটা করা যায়। সো আমি লিখি 1 into 3, 2 into 1, we get, so যদি 3 দ্বারা গুণ করা যায়, সব কিছু 3 দ্বারা গুণ হবে, 6x minus 3y equal to 0, আর 1 দ্বারা গুণ করে তো যা আছে তাই, 6x minus 3y equal to minus 10। এখন যেহেতু চিহ্ন সেম দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি করব? বিয়োগ করব। আর বিয়োগ করলে তোমরা জানোই চিহ্নটা অপোজিট হয়ে যাবে। এখানে দেখো 6x 6x 3y কাটা গেল, থাকলো কত এই পাশে? 0, আর এই পাশে থাকলো +10। এখন এখানে 0 ইকুয়াল টু +10 থাকলো, তাহলে কি কিছু হইল? কিছুই হইল না। কেন কিছু হইল না? কারণ তুমি এখানে দেখো, আমরা সবসময় এখান থেকে x অথবা y বের করি, তারপরে সেই মানটা ধরে 1 নং বা 2 নং এ বসাই, কারেক্ট? কিন্তু এখান থেকে আমি x কেও পেলাম না, y কেও পেলাম না। তাহলে কি মনে হয় আদৌ এই দুটো সমীকরণকে সলভ করা পসিবল? আমার তো মনে হয় না। যেহেতু এই দুটো সমীকরণকে সলভ করা পসিবলই না, তার মানে এই দুটো সমীকরণ পরস্পর ছেদ করবে না, অর্থাৎ এদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ এই অঙ্কটার অ্যান্সারটা হবে, যেহেতু উক্ত দুটি সমীকরণকে সমাধান করা সম্ভব হচ্ছে না, সেহেতু উক্ত দুটি সমীকরণ পরস্পর ছেদ করবে না, অর্থাৎ সমীকরণ দুইটির কোনো সমাধান নেই। ওকে, এবার আমরা আসবো 3 নাম্বারটাতে। 2 নং থেকে প্রাপ্ত সরলরেখাগুলো ব্যবহার করে বা সরলরেখা গঠন করে ত্রিভুজ গঠন করো। এটা এক্স্যাক্টলি বইয়ের অঙ্কটাই ছিল। সো এখানে দেখি 2 নংয়ের মধ্যে কি কি সমীকরণ দেখতে পাচ্ছি। একটা আছে y = x + 5, এটাকে আমি আপাতত 1 নং ধরে রাখি। এটাকে তো উদ্দীপকের 2 নং, আর উদ্দীপকের 2 নং এর মধ্যে 3টা পার্ট দেওয়া আছে, মানে 3টা সমীকরণ দেওয়া আছে, তাকে আমি ক্রমান্বয়ে ধরবো। এরপরে দেওয়া আছে y = -x + 5, এটা 2 নং, এন্ড ফাইনালি y = 2, এটা 3 নং। এই 3টা সমীকরণ থেকে আমাদেরকে সলভ করার মাধ্যমে এখান থেকে একটা গ্রাফ তৈরি করতে হবে। দেন ওই গ্রাফের ক্ষেত্রফল নির্ণয় করব। এই 3টা রেখা পরস্পর যেভাবে ছেদ করার ফলে একটা ত্রিভুজ গঠন করবে, তাদের কথা অনুসারে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সো দেখা যাক কি করা যেতে পারে। সো আমরা লিখি from 1, মানে 1 নং আমরা কাজ করব কিছুক্ষণ, ঠিক আছে? সো প্রথমে আমরা লিখি x অক্ষকে ছেদ করলে, তোমরা জানো যে x অক্ষকে যখন ছেদ করা হয় তখন কিন্তু y এর মান 0 ধরা হয়। কেন ধরা হয়, কিভাবে ধরা হয়, সকল ব্যাখ্যা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। দেন তাহলে কি হবে? 0 = x + 5। যদি আমি এখান থেকে x এর মান বের করি, x = কত বের হবে? -5। তাহলে a1 এর স্থানাঙ্ক কত বের হবে? -5, 0। সেম ভাবে আমি এই লাইনটাই লিখব। আমি কিন্তু 1 নং এ কাজ করতেছি, 1 নং এ দুইবার কাজ করতে হবে। y এক্সিস কে যদি ছেদ করে তাহলে কি হবে? x = 0, আর x = 0 যদি আমরা হই তাহলে লিখে দিই y = 0 + 5। দেখো x এর মান জাস্ট আমি 0 রাখলাম, তাহলে y এর মান কত আসলো? 5। তাহলে এখানে b1 এর স্থানাঙ্ক কত আসলো বলো? 0,5। এই সেম কাজটা আমি এবার 2 নং থেকে কাজ করব। আমি এখানে লিখি from 2, সেম কথা লিখব, x এক্সিস কে ছেদ করলে কি হবে? y = 0। তাহলে লাইনটা কি লিখব আমরা? 0 = -x + 5। যদি এখান থেকে জাস্ট x বের করি তাহলে x = 5। তাহলে এই টুর স্থানাঙ্ক কত বের হলো? 5,0, কারণ যেহেতু y এর মান থাকবে না। সেম আমি লিখব y এক্সিস কে ছেদ করলে
x ইকুয়াল টু 0 হলে দেন লাইনটা কি হবে y ইকুয়াল টু -0 প্লাস 5। এখানে কাজ করতে তোমরা জানোই শুধুমাত্র 5 পাওয়া যাবে। তাহলে b2d স্থানাঙ্ক কত বের হলো 0,5। এখন আমরা a1 b1 a2 b2 এই চারটা বিন্দু আপাতত গ্রাফে স্থাপন করব। এখন আমি তোমাদের প্রথমেই বলতেছি যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতি এর ক্রিয়েটিভ কোশ্চেন, সেহেতু এখানে কিন্তু আমাদের গ্রাফ আসবেই। মোটামুটি এখানে তোমাদের আমি যেটা দেখলাম ওভারঅল একটু বিষয়টাকে নিয়ে, এখানে তোমরা মোটামুটি 3-4টা মতো গ্রাফ পাবা, আরো বেশি পেতে পারো, এস্টিমেট তুমি 3-4টা গ্রাফ এখানে পাবা। এখন 3-4টা গ্রাফের পিকচার তোমরা আমি গ্রুপে দিব, তারপরেও আমি গ্রাফগুলো একটু জাস্ট বোর্ডে একটু থিমটা দেখা রাখতেছি, একটু ডেমোটা তোমাদের দেখা রাখতেছি, যারা তোমরা মোটামুটি একটা আইডিয়া পাও। তবে আসলে বোর্ডে গ্রাফটা আঁকলে এক্স্যাক্টলি বোঝা যায় না, এই জন্য তোমাদের আমি গ্রাফটা অ্যাগেইন গ্রুপে দিব। আমি গ্রাফ তোমাদের জন্য তৈরি করে রাখছি, আমি একে রাখছি, সেই আমি গ্রুপে দিয়ে দিব, কিন্তু আমি বোর্ডে জাস্ট একটু সিস্টেমটা দেখা রাখতেছি, না হলে তো আমি এখন এটাকে সলভ করতে পারবো না, ঠিক আছে? এই জন্য বোর্ডে আমি একটু আমার মতো করে আমি করে দেখাচ্ছি, দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি এখন এই চারটা বিন্দু সাহায্য নিব, আমি চারটা বিন্দুকে একটু লিস্ট করে রাখতে যাচ্ছি, কারণ এই চারটা বিন্দু লিস্ট আমাদের কাজে লাগবে। a1 কত -5,0 আর b1 কত 0,5, ওকে। a2 কত 5,0 and b2 কত 0,5। আর এটা তো আমাদের 3 নং ছিলই, এগুলো আমাদের আর লাগবে না, আমরা এখন জাস্ট গ্রাফটা তৈরি করব। মোটামুটি আমি একটা গ্রাফ তৈরি করতেছি, তোমরা একটু দেখো। বোর্ডে গ্রাফ আঁকা একটু ডিফিকাল্ট, এটা আসলে বোঝানোটাও কষ্টকর। মেন অক্ষ আমার দেওয়া হয়ে গেল, আমি বিন্দুগুলো এখন বসাবো। 5 0, তাই তো? এই দেখো 1 2 3 4 5, এভাবে 5 ঘর চলে যাবো। আমি বিন্দুটাকে একটু বড় করে দিচ্ছি, তোমরা যতটুকু বিন্দু দরকার ততটুকু দিবা। এখানে 5 ঘর চলে যায়, 1 2 3 4 5, ওকে। আর উপরের দিকে 5 ঘর যেতে হবে, 1 2 3 4 5, ওকে। আমি একটা বিন্দুগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এটা তো আমাদের ও বিন্দু, মানে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। এটা আমাদের x প্রাইম, x y ও y প্রাইম, ওকে। তাহলে a1 কত -50, তার মানে এটা a1, আর b1 কত 05 05 বলতে এটা বোঝাচ্ছে এই দুটো বিন্দু আমি এখন এখানে যোগ করব। দেখা যাক দুইটা বিন্দুকে আমরা একটু যোগ করি। এই দুটো বিন্দু যোগ করলাম, আবার দেখতে পাচ্ছি 50 আর 05, তার মানে আবার এই দুটো বিন্দু আমাকে যোগ করতে হবে। আচ্ছা, এই একটা বিন্দু ছিল আমাদের, এই একটা বিন্দু ছিল, এই একটা বিন্দু ছিল। আর আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, তো ফার্স্ট আমাদের যেটা ছিল সেটা হলো এই যে প্রথম দাগটা, এটা আমাদের 1 নং ছিল, আর এটা আমাদের 2 নং ছিল, কিন্তু আমাদের কিন্তু 3 নং আরো একটা আছে। 3 নং কি আছে, y = 2। যখন y এর মান দেওয়া থাকবে তখন কিন্তু সেটা বিপরীত অক্ষে সমান্তরাল হয়ে যাবে। যেহেতু এখানে y = 2 আছে, তার মানে যখন আমি এটা গ্রাফে স্থাপন করব তখন সেটা x অক্ষের সমান্তরাল হবে। যদি এখানে x এর মান দেওয়া থাকতো তাহলে সেটা y অক্ষের সমান্তরাল হইতো। এই কথা হলো কিন্তু খেয়াল রাখবে, আমি এটা বলছিলাম। সো এখন আমি জাস্ট খালি এখান থেকে 2 চলে যাব, 1 2, তাহলে এইখান থেকে আমি একটা বরাবর একটা দাগ দিব। একটা দাগ, তাহলে এটা আমাদের হবে 3 নং। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা বিন্দু ছেদ করছে, অর্থাৎ 1 2 3, এই তিনটা পরস্পর মিলে শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে পরস্পর একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে। তার মানে এক্স্যাক্টলি এটা আমাদের মেইন ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে এখান থেকে বের করতে হবে। আমি এখানে এটাকে a লিখলাম,
এটাকে বি লিখলাম, এটাকে সি লিখলাম। ওকে, এখন আমি বিন্দুর স্থানাঙ্ক একটু গুণে বসাই দিই। এ বিন্দুর স্থানাঙ্ক হবে 0.5। ওকে, আর বি বিন্দুর স্থানাঙ্ক একটু গুণে দিই 1 2 3 1 2, তার মানে এটা হবে 3,2। এটা অপোজিট সাইডে আছে, তার মানে এটা হবে -3,2। বুঝতে পারছো গ্রাফটা? আশা করি তোমরা মোটামুটি গ্রাফটা দেখতে পাচ্ছ। ছোট করে রাখলেও বোর্ডে গ্রাফ আঁকলে আসলে এরকমই হবে ব্যাপারটা, কিছু করার নাই। আচ্ছা, আমরা মোটামুটি একটা গ্রাফ তৈরি করতে পারলাম, কিন্তু আমাদের এখানে মূল কাজটা কি? আমি আবারও বলতেছি, জাস্ট খালি আমি 1 নং 2 নং 3 নং অনুসারে বিন্দুগুলো স্থানাঙ্ক অনুসারে আমি এখানে বসায় দিয়ে ক্ষেত্র তৈরি করছি। এ বি সি একটা ক্ষেত্র পেয়েছি। এই এ বি সি ত্রিভুজটারই কথা তারা বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তার মানে আমাকে এ বি সি ত্রিভুজের এরিয়াটা বের করতে হবে। সো আমি স্থানাঙ্কগুলো একটু লিস্ট করে রাখি। এ বিন্দু লিস্ট করে পাচ্ছি আমরা 0.5, বি বিন্দু আমরা পাচ্ছি -3,2, সি বিন্দু আমরা পাচ্ছি 3,2। এখন লিখবো ত্রিভুজ এ বি সি এর এরিয়া, মানে ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। হাফ দিয়ে শুরু করে দেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 0.5, আর এখানে পাচ্ছি -3,2, আর এখানে পাচ্ছি আমরা 3,2, আর এটা আমরা লিখলাম 0.5। ওকে, মানে প্রথমটাকে আরেকবার পুনরাবৃত্তি করলাম। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। 0 -6 + 15 + 15 -6 -0। এখন এখানে ওভারঅল কাজ করার পরে যা আসবে তাই, তবে এটা তো যেহেতু মডুলাস, ভিতরে যদি কোনো ঋণাত্মক মান থাকে তাও সেটা ধনাত্মক হয়ে যাবে। তার মানে এখানে 18 পাওয়া যাবে, আর হাফ দ্বারা কাটাকাটি করলে তুমি সেখান থেকে 9 স্কয়ার ইউনিট পাবা। ওকে, মানে বর্গ একক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তবে গ্রাফটা কিন্তু খুব সিরিয়াস, তোমাকে গ্রাফগুলো খুব সিরিয়াসলি বুঝতে হবে। গ্রাফগুলোর জন্য একটু সময় লাগবে এই আর্টিফিশিয়াল সলভ করার জন্য। এমনি অঙ্ক কঠিন না, অঙ্ক খুবই সোজা। সো আমাদের 1 নাম্বার কমপ্লিট। এরপর আমরা 2 নাম্বারটাতে আসবো। দুই নাম্বার এখানে বলছে পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করো। খুবই সোজা কাজ। পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা আগে লিখে নেই। 0 -1 আর -2 3। 0 -1 -2 3। ফার্স্ট আমরা পি কিউ রেখার ঢাল বের করে নেই। আমি সমীকরণগুলোকে সরাসরি না করে একটু ভেঙে করি। পি কিউ রেখার ঢাল m সমান কি সূত্র? এই যে এটা মাইনাস এটা মাইনাস এটা, জানোই তো এটা 3 + 1 -2 -0। এখানে কাজ করলে 4/-2, তার মানে ওভারঅল -2 পাবো। এখন আমরা পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করব। পি কিউ রেখার সমীকরণ সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু y - y1 x - x1। m কত আমাদের? -2। y - y1 কত? -1 আর x -0। যদি কোনাকুনি গুণ করি তাহলে x = -2y - 2। সব এক পাশে নিয়ে আসলে x + 2y + 2 = 0, যা আমাদের নির্ণেয় পি কিউ রেখার সমীকরণ। ও আচ্ছা, এখানে কোনাকুনি গুণটা মনে হয় আমি একটু উল্টা করে করছি। ঠিক আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, যদি এখানে কোনাকুনি গুণ করা যায় আমরা এখানে পাবো y + 1 = -2x, তাহলে পাবো 2x + y + 1 = 0। বাস, এটা কারেকশন হয়ে গেল। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট তাহলে পি কিউ রেখার সমীকরণ। এরপর যেটা বলছে তারা যে দেখাও যে পি কিউ আর এস চতুর্ভুজের এরিয়া ত্রিভুজ পি কিউ আর এস ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের এরিয়া এর দ্বিগুণ। সোজা কথা, এখানে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে এই 4টা বিন্দু সাপেক্ষে কাজ করে একটা চতুর্ভুজ কল্পনা করার পর তার ক্ষেত্রফল বের করতে হবে। আর শুধুমাত্র পি কিউ আর 3টা বিন্দু সাপেক্ষে কাজ করে এটাকে ত্রিভুজ কল্পনা করার পর ক্ষেত্রফল বের করতে হবে। এরপর দেখতে হবে যে শেষ দুইটি ক্ষেত্রফলের প্রাপ্ত ফলাফল দ্বয় একটা আরেকটা পরস্পরের দ্বিগুণ কিনা। যদি হয় তাহলে প্রমাণিত। তো মানগুলোকে আমি একটু লিস্ট করে লিখি, তারপর আমি ক্ষেত্রফল বের করা শুরু করব। P 0 - 1, Q -2 3, R 6 7, S 8 3। ওকে, সো ফার্স্ট আমাকে P Q R S চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। P
পি কিউ আর এস চতুর্ভুজের এরিয়া হাফ দিয়ে কাজ করে দিই আমরা। সো 0 -1 -2 3 6 7 8 3 0 -1। তারপর এখানে আমরা কাজ করব, তাহলে এখানে আমরা 0 -14 + 3 6 18 8 একে 8 -2 -3 6 18 -7 56 -0। তারপর এখানে আমি কাজ করে দেখব এখানে কত আসে। এরপর আমি লিখব যে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর এরিয়া, জাস্ট এটাকে এখন তিনটাকে নিয়ে কাজ করব। পি কিউ আর নিব 0 -1 -2 3 6 7 0 -1। সিম্পলি একই রকম কাজ করব এখানে। তাহলে এখানে 0 -14 -6 -2 -18 -0। এখানে কাজ করে দেখি ওভারঅল কত আসে, নিচে কাজ করে দেখি ওভারঅল কত আসে। আমি একবার সব সহকারী ক্যালকুলেটরে তুলতেছি, যেখানে যা ছিল আমি পরম মান সহকারী ক্যালকুলেটরে তুলতেছি। -14 + 18 -8 -2 -18 -56। এখানে সরাসরি কাজ করলে একবার হাফ সহকারে কাজ করলে 40 পাওয়া যায় স্কয়ার ইউনিট। এখন আমি সেম কাজটা নিচের পার্টটা আমাদের কাজ করে দেখব। নিচের পার্টটার মধ্যে কি পাওয়া যায় হাফ সহকারে কাজ করে, হাফ মডুলাস -14 -6 -2 -18 জাস্ট 20 পাওয়া যাচ্ছে। সো এটা স্পষ্ট প্রমাণিত যে আসলে একটা আরেকটার দ্বিগুণ। তোমরা লাস্টে লিখে দিবা, অর্থাৎ ত্রিভুজ এর ক্ষেত্রফলটা চতুর্ভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ একটা আরেকটা পরস্পর দ্বিগুণ। যে লাইনটা কোশ্চেনের মধ্যে বলছে সেই লাইনটা এখানে লিখে দিবা। তাহলে তুমি যেটা বুঝতেই পারছো যে একটা 40 একটা 20, তার মানে পরস্পরের দ্বিগুণ। ওকে, সো আমাদের 2 এর খ নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা একটু লাইনগুলো ভালো করে বুঝতে হবে আমাদেরকে, কারণ লাইনগুলো খুব সিরিয়াস লাইন। এগুলো লাইন একটু ভালো করে বুঝতে না পারলে অঙ্কগুলো দেখা যাবে কি যে তোমার চিন্তার সাথে মেন অঙ্কের যে থিমটা তা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এজন্য খুব সিরিয়াস ভাবে তোমাকে প্রত্যেকটা অক্ষর বুঝতে হবে যে এই অক্ষরের মানেটা কি, ওইটা বলতে কি বোঝাচ্ছে, এইটা অর্থ এমনটা কেন হতে পারলো না, এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। তো কিউআর রেখা ওয়াই অক্ষকে এ বিন্দুতে এবং পিএস রেখা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। ওটা কিউ আর লেখা আছে, ও আর কিন্তু কেউ হবে না, কিউ আর রেখা ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তোমরা জানো যে ওয়াই অক্ষকে যেটা ছেদ করে, যে সমীকরণটা ওয়াই অক্ষকে ছেদ করে তার x এর মান 0। একই সাথে যে সমীকরণটা x অক্ষকে ছেদ করে তার y এর মান 0। সো এই কনসেপ্টটা আমরা ঠিক রেখে তারপরে a এবং b নামক দুইটা বিন্দু পাবো, সেই দুইটা বিন্দু ঢাল লাস্টে বের করে ফেলে আমাদের অঙ্কটা কমপ্লিট। কোশ্চেনটা হলো এরকম। এখন আমরা কোশ্চেনটাকে এই চিন্তা থেকেই সলভ করার চেষ্টা করব। এটা সি নম্বর অঙ্ক। সো আমাদের যে কাজটা করতে হবে, কিউ এবং আর রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। কিউ বিন্দুর স্থানাঙ্ক -2,3 এবং আর বিন্দুর স্থানাঙ্ক কত 6,7। ওকে, সো আমরা কিউ আর রেখার ঢাল এবং তারপর সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, সো কিউ আর রেখার ঢাল ইকুয়াল টু 7 - 3 6 + 2। এরপর আমি লিখব কিউ আর রেখার সমীকরণ। সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু y - y1 x - x1। উপরে বিয়োগ করলে 4/8, তার মানে হাফ পাবো। আর y1 আমাদের কত 3, x1 কত -2। তাহলে কোনাকুনি গুণ করে দিই, x + 2 = 2y - 6 and finally x - 2y = -8 পাওয়া যাবে, যা বলতে পারি আমরা কিউআর রেখার সরলরেখার সমীকরণ। কিন্তু তারা যেটা বলছে যে এই কিউআর রেখার যে সমীকরণটা সেটা ওয়াই অক্ষকে ছেদ করে, তাও আবার এই বিন্দুতে। সো আমরা সেম কথাই লিখব, ওয়াই এক্সিস কে ছেদ করলে কি হয়, x = 0, দেন কি হবে 0 - 2y = -8।
তাহলে এখানে 2 মাইনাস মাইনাস কাটাকাটি করি, y এর মান জাস্ট কত বের হবে 4। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত বের হবে? যেহেতু এখানে x এর মানই থাকবে না, তার মানে এটা হবে 0,4। দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। সেম ভাবে আমি ঠিক এখানে যে কাজটা করছি, এই কিউআর রেখার ঢাল বের করছি, এবার আমাকে এই একই কাজ পিএস রেখাটা করতে হবে। আমি একই কাজটা করব এই পাশে আবারও লিখি, আবার পি বিন্দুর স্থানাঙ্ক 0, -1, এস বিন্দুর স্থানাঙ্ক 8, 3, বাস। এর সাপেক্ষে আমাকে এই কাজগুলো সেম পুরোটা আবার করতে হবে। তারপরে এখান থেকে ফার্স্টে পিএস রেখার ঢাল বের করব। পিএস রেখার ঢাল m ইকুয়াল টু, লাইনটা কি আসবে 3 + 1 8 - 0, এখানে কাটাকাটি করলে 4/8, তার মানে হাফ পাবো। এবার আমি সেম লিখবো পিএস রেখার সমীকরণ, মানে সরল রেখার সমীকরণ যেটা সেটা। তাহলে সমীকরণটা আমরা কি লিখবো, ঢাল ইকুয়াল টু y - y1 x - x1, ঢালে মান হাফ বসায় দিচ্ছি, y - y1 এর মানটা কত পাচ্ছি, এই যেটা, তার মানে ম্যাথমেটিক্সে +1 আর x - 0, কোনাকুনি গুণ করলে x = 2y + 2, সো লাইনটা থাকবে x - 2y = 2। জানি না পিএস রেখার সমীকরণ। এইটাকে আবার তারা বলছে x অক্ষকে তাও আবার b বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা লিখব x এক্সিস কে ছেদ করলে y সমান কি হয় 0, দেন আমি লাইনটা বসাই দিই, তাহলে x - 2 * 0 = 2। ওকে, যেহেতু আমি y এর মান 0, এইজন্য আমি y এর জায়গায় 0 লিখলাম। তাহলে ওভারঅল এখান থেকে x এর মান 2 থাকে, যা আবার b বিন্দুর স্থানাঙ্ক। b বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত আসলো 2,0, কারণ এখানে y এর মান 0। এই যে আমি এখান থেকে a বিন্দু আর ওইখান থেকে b বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুর ফাইনালি ঢাল বের করতে হবে। তাহলে আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট, কারণ তারা বলছে ab রেখার ঢাল নির্ণয় করো। ওকে, সো এই পার্টটা মুছে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। এখন কাজ খুব সোজা, সরাসরি দেখতেছি ab রেখার ঢাল m ইকুয়াল টু, তাহলে এখানে কত পাচ্ছি 0 - 4, ওকে, আর 2 - 0, 2 - 0, ওভারঅল যদি কাটাকাটি করি তাহলে -2 থাকবে। তাহলে দেখো আমরা এই রেখার ঢাল -2 পেয়ে গেছি। সো আমাদের ম্যাথটা কমপ্লিট। সো আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার সৃজনশীল কমপ্লিট হলো। এবার আমরা 3 নাম্বারটাতে আসবো। তিনের এ নাম্বারটা, এখানে যেটা বলছে যে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল বের করো। দুটি সমীকরণ দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কাজ করতে হবে। y সমান একটা আছে 3x + 4। আচ্ছা, এখান থেকে যদি আমি ঢাল বের করি কিভাবে বের করব? আমরা একটা সূত্র জানি, আমি একটু তোমাদের লিখে দিচ্ছি মনে করে দেওয়ার জন্য। আমরা একটা সূত্র জানি, y সমান mx + c, জানি না আমরা y সমান mx + c। তাহলে এইটা কি দেখো দেখি, এই লাইনটাকে ওইটার সাথে অনেকটা কম্পেয়ার করা যায় না? যদি আমরা তুলনা করি তাহলে সেক্ষেত্রে এখানে ঢাল m = কত হবে 3 হবে। বুঝতে পারছো? এই দেখো y সমান mx + c, তার মানে c এর মান কত এখানে 4, যদি আমাদের c টা কাজে লাগছে না। আচ্ছা হলো, এবার আমরা দেখি নেক্সট যে সমীকরণটা আমাদের কাছে আছে সেটা হলো 3x + y = 10, এরকমটা মনে হয় দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে আমাকে যদি আমি এটা মিল করতে যাই, y = -3x + 10। সিমিলারলি এখানে আবার ঢাল কি হবে বলো দেখি? এখানে ঢাল m = কি লিখবো? দেখো mx + c, m কত -3, c কত 10, c লাগবে না আমাদের, তার মানে m কত -3। সুতরাং আমি লিখি ঢাল দ্বয়ের গুণফল, কি লিখবো 3 × -3, গুণ করলে কত হবে -9। কমপ্লিট। বুঝতে পারছি? দেখো আমরা এখান থেকে y সমান mx + c, y সমান mx + c, দুইটা একই যেহেতু একই রকম সমীকরণ, আমি এখান থেকে m এর মান বের করলাম, m মানে তো ঢাল, এখান থেকে m এর মান বের করলাম, এবং দুইটা ঢালকে গুণ করতে বলছে, আমরা দুইটা ঢালকে গুণ করে দিলাম, অ্যানসার -9। দ্যাটস কমপ্লিট। নেক্সট আমাদের খ নম্বরে বলছে P বিন্দু এবং 1/3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করো। দেখা যাক এখানে P বিন্দু কে।
তারা যেটা বলছে যে এক্স অক্ষকে এই বিন্দুতে এবং এই নেক্সট দ্বিতীয় সমীকরণটা ও অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এবং ছেদ বিন্দু পি, তার মানে মোট কথা পি বিন্দুটাকে কোন বিন্দু বলে বিবেচনা করা হচ্ছে? ছেদ বিন্দু। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণটাকে আমরা এখন সলভ করব। সলভ করার মাধ্যমে এখান থেকে যে অ্যান্সারটা পাবো x, y ইকুয়াল টু যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটাই কিন্তু উক্ত দুটো সমীকরণের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, যা পি বিন্দুর স্থানাঙ্ক। সো আমরা এখন সমীকরণ দুটাকে সলভ করব। ওকে, সো আমরা এখন ছিলাম এটাতে কোটা 3 এর বি নাম্বারটাতে। সমীকরণ দুইটা বলতে লাইনটা এখানে তাহলে কি হয়? 3x + 4 y। আমি ফার্স্ট সমীকরণটাকে লিখলাম। যদি আমি এক কাজ করি y এর পাশে নিয়ে আসি 4 এর পাশে পাঠিয়ে দিই, আমি সরাসরি লিখতেছি -4, মানে সোজা কথায় বলতে গেলে এক নংটাকে আমরা একটু গুছিয়ে লিখলাম। ওকে, আমরা এখানে এটাকে অপসারণ করব এর জন্য, আর নিচেটা আছে 3x + y = 10। 2 নং, 1 নং এবং 2 নংকে আমরা কিভাবে অপনয়ন পদ্ধতি করব? এক কাজ করে এখানে সিম্পলি যোগ করে দেওয়া যায়, কোনো ঝামেলা করার দরকারই নাই, বা বিয়োগ করে দিই 1 - 2 করে দিই। তাহলে দেখা যাক এখানে কি থাকে, 3x + y = -4, 3x + y = 10। ওকে, এখন যদি বিয়োগ করি তাহলে চিহ্নটা এখানে কাটাকাটি যাবে। 3x - y, সরি আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে -y হবে। আমার এক নামটাকে সাজানোর সময় এটা খেয়াল ছিল না। হ্যাঁ, y টা এপাশে আসলে -y হয়ে যাবে আর 4 টা এপাশে গেলে -4 হয়ে যাবে। এখন যদি আমি এটাকে যদি যোগ করে দেই তাহলে আমার মনে হয় আমি সহজে এখানে কাটাকাটি করতে পারবো। করে দিলাম। তাহলে 3x যোগ করলে কয়টা x হবে? 6টা x। আর এখানে যদি এখানে কাটাকাটি করা যায় থাকবে কত? শুধুমাত্র 10 থেকে 4 বিয়োগ করলে 6। তাহলে x এর মান কত বের হলো? 1 বের হলো। এবার আমরা কি করব? এই যে x এর মানটা আমরা বের করলাম, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দিয়ে y এর মান বের করব। খুব সোজা কাজ। অপনয়ন পদ্ধতিতে সমাধান করাটা অনেক সোজা, তবে এখানে অনেকে বজ্রগণন পদ্ধতিতে করে, কোনো সমস্যা নেই, এটা অনেক বেস্ট। সো আমরা x এর মান 1 নং এ বসিয়ে দেই। যদি 1 নং এ আমরা বসিয়ে দেই তাহলে দেখি কি থাকে, 3 × 1 - y = -4। এখান থেকে y বের করতে হবে, তো y এর পাশে পাঠিয়ে দিই। তাহলে 3 এই 4 এর পাশে নিয়ে আসি, +4 = y, তার মানে ওভারঅল সাইড চেঞ্জ করলে y এর মান বের হলো 7। তাহলে x, y ইকুয়াল টু অ্যানসারটা কত আসলো? 1,7। এই যে 1,7, এই 1,7টা কিন্তু এক্স্যাক্টলি ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক তারা বলে দিয়েছে বিন্দুটা p, তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? আমরা লিখতে পারি অর্থাৎ p বিন্দু হবে 1,7। আর আমাদের ঢালের মান অলরেডি কোশ্চেনের মধ্যে 1/3 এ দেওয়াই ছিল। তাহলে এই p বিন্দু এবং এই ঢালের বিশিষ্ট রেখার সমীকরণ বের করতে হবে, যা কিনা খুবই সোজা একটা ব্যাপার। তাহলে আমরা লিখি এখানে সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ ঢাল y - y1 x - x1। ঢালের মান বসাই দিই, 1/3 y - y1 - 7 আর x1 মানে 1, কোনাকুনি গুণ করে দিব। x - 1 = 3y - 21। তাহলে x - 3y - 1 + 21 = 0। তাহলে এখানে যদি আমি কাজ করি x - 3y + 20 = 0, যা নির্ণেয় সরলরেখার সমীকরণ। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা। তাহলে কিন্তু আমাদের 3 এর বি নাম্বারটা কমপ্লিট। খুবই সোজা ছিল অঙ্কটা। এরপর আমাদের যে অঙ্কটা করার কথা বলছে সি নাম্বারটা, ত্রিভুজ ABP এর এরিয়া এন্ড পরিসীমা বের করো। তার মানে ত্রিভুজ ABP অলরেডি আমাদের কাছে p বিন্দুটা জানা আছে 1,7, a বিন্দুটা জানতে হবে। ওই যে যেটা প্রথমে বলছিল যে এই 1 নংটা x অক্ষকে ছেদ করছে, সেটাকে অনুসারে কাজ করে a বিন্দু আমি যাচাই করে নিব। তারপরে 2 নংটার কথা বলছে y অক্ষকে ছেদ করে, তারপর আমি সেখান থেকে b বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব। তারপর আমি a b p তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে আমাদের সব কাজ বের করার কোনো ব্যাপারই না। সো আমি 1 নং এবং 2 নংটা রেখে দিচ্ছি, কারণ আমাদের এটা এখন c নাম্বারও কাজে লাগবে। একই সাথে আমি p বিন্দুটাকেও রেখে দিচ্ছি, কারণ p বিন্দুটাও আমাদের কাজে লাগবে। এখন এগুলো আমাদের কাজে লাগবে না। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়ে দেখতে হবে। এখানে যেটা বলছে সেটা হলো যে কোথায় এটা, হ্যাঁ এই যে এখানে বলছে যে x অক্ষকে এই বিন্দু ছেদ করে। তাহলে এখন লিখি 1 নং থেকে আমরা প্রথমে কাজ করব। from 1 x axis কে ছেদ করলে কি হবে বল দেখি? y = 0। ডেল লাইনটা আমরা কি লিখতে পারবো? 3x - 0 = -4। ওকে,
তাহলে এখান থেকে x এর মান বের হবে -4/3। এই বিন্দুর স্থানাঙ্ক কত? a বিন্দু, -4/3 = 0, কারণ তারা বলছে x অক্ষকে ছেদ করে, তার বিন্দুটা হলো a, তাহলে এই বিন্দু এটা, তাহলে একই রকম লিখব from 2। এটা আবার বলছে o এককে ছেদ করে, যার স্থানাঙ্ক হবে b বিন্দু, x = 0। দেন আমরা কি লিখতে পারি এখানে 3 × 0 + y = 10। সো এখানে ওভারঅল y = আমরা 10 পাচ্ছি, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক বের হচ্ছে 0,10। সো দেখো a b p এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানা হয়ে গেল। p বিন্দু কত পাইছিলাম আগে থেকে 1,7। আচ্ছা, তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা হয়ে গেছে। এবার আমাদের যেটা তারা বের করতে বলছে, এখান থেকে পরিসীমা বের করতে হবে এবং ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল তো খুবই সোজা, কিন্তু পরিসীমাটা বের করব কিভাবে? পরিসীমা মানে কি ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। আমরা কি বাহুদের দৈর্ঘ্য মানটা জানি না কিন্তু, তাহলে আমাদেরকে AB BP এবং PA এই তিনটা মান বের করতে হবে। তাহলে আমি তিনটা ত্রিভুজের তিনটা বাহুর সাপেক্ষে তিনটা মানকে যদি যোগ করে দিব, তখন আমরা কিন্তু সেখান থেকে ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে AB BP এবং PA যোগ করি, মানে মানটা বের করি, তারপরে যোগ করি। তাহলে আমি এখান থেকে লিখি, সুতরাং মানে দৈর্ঘ্য নির্ণয় করার যে 11.1 এর যে সূত্রগুলো শিখছিলাম, AB = কোথায়, হ্যাঁ, -4/3 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 10 হোল স্কয়ার। ওভারঅল দেখতে হবে এখান থেকে কত আসে। BP যদি আমরা এখান থেকে বের করি 0 - 1 হোল স্কয়ার 10 - 7 হোল স্কয়ার। PA যদি এখান থেকে আমরা বের করি PA 1 + 4/3 হোল স্কয়ার প্লাস 7 - 0 হোল স্কয়ার। দেখি এখান থেকে মান এক্স্যাক্টলি কত আসে। আমি একবারে রুট সহকারে তুলতেছি, -4/3 হোল স্কয়ার প্লাস 100। এখানে অলমোস্ট কাজ করলে পারে তুমি এখানে পাবা 2√229/3 এরকম মান পাওয়া যায়। দশমিকে লিখলেও সমস্যা নেই, তবে আমার মতো দশমিকে এখানে মানটা লিখলে কেমন যেন দেখা যাচ্ছে। সো 1 আর ওখানে 3 স্কয়ার, তাই না? তার মানে √10 পাচ্ছি এখানে। আর এখানে কাজ করলে আমরা পাচ্ছি 1 + 4/3 হোল স্কয়ার, ওকে, প্লাস 49। এখানে আমরা পাচ্ছি 7√10/3। এখন যদি আমাদের এখানে পরিসীমা বের করার কথা বলা হয়, তাহলে আমি কি করব? AB + BP + PA তিনটা যোগ করে দিব, শেষ, পরিসীমাটা বের হয়ে গেল। AB + BP + PA। সো AB এর মানটা আমি লিখে দিই 2√229/3 প্লাস √10 প্লাস 7√10/3। তারপর তোমরা এখানে যোগ করার পরে দশমিকে মনে হয় একটা মান পাবা, সেটাই আনসারটা লিখে দিবে। ওকে, একক লিখে দিবে, একক ইউনিট হয়ে যাবে। সো আমাদের এটা কমপ্লিট। তবে যে দশমিকে মানটা না লিখে তুমি ওভাবেই রুট মোট সহকারে আনসারটাকে লিখতে চাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে বের করতে বলছো আরেকটা বিষয়, সেটা হলো ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে আমাকে ABP এর এরিয়াটাও বের করতে হবে। এরিয়াটা আমি উপরে বের করি। যা কিছু বের করতে বলবে সবকিছু তোমাকে বের করতে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। সো লিখি ত্রিভুজ ABP এর এরিয়া হাফ, এই কত পাচ্ছিলাম -4/3 0, B কত পাচ্ছিলাম 0 10, P পাচ্ছিলাম 17, again -4/3 0। এখানে কাজ করলে -40/3 প্লাস 0 প্লাস 0 -0 -10 প্লাস 28/3। ওকে, তারপর এখানে আমি ক্যালকুলেটরে কাজ করব, কাজ করার পর যা পাবো তাই আমাদের অঙ্কের आंसर। দেখা যায় এখানে কত আসে, হাফ মডুলাস -40/3, ওকে, তারপরে -10 প্লাস 28/3। এক্স্যাক্টলি এখানে সব সহকারে কাটাকাটি করলে 7 স্কয়ার ইউনিট থাকবে। ওকে, কমপ্লিট। আচ্ছা, এটা হলো আমাদের, এটা আমরা কোনটা শেষ করলাম? এটা ছিল আমাদের 2 এর না 3 এর সি নাম্বার কমপ্লিট। তার মানে 3 নাম্বারই কমপ্লিট। এবার আমরা আসবো 4 নাম্বারটাতে। দেখা যাক এখানে কি দেওয়া আছে। নেক্সট পেজটাতে আমরা দেখতে পাচ্ছি
একটা রেখার ঢাল বের করতে বলছে। হ্যাঁ, খুবই সোজা কাজ এটা। চারের এ নাম্বার দেখা যাক এখান থেকে আমরা কিভাবে ঢাল বের করতে পারি। 3y minus 2x equal to 5, 3y minus 2x equal to 5। ওকে, আমাদের টার্গেট আমরা এটাকে y সমান mx plus c এইটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। তাহলে আমি y সমান mx plus c এর মতো করে লেখার চেষ্টা করি। 2x plus 5 মানে মাইনাসটা প্লাস হয়ে গেলে আর 3টা গুণ আছে ভাগ হয়ে যাবে, তার মানে 2/3x plus 5/3। মানে বুঝতে পারছো তো, আমি 3 ওই পাশে ভাগ করে আবার সেপারেশন করে দিছি। তাহলে এখান থেকে যদি আমরা y সমান mx plus c এর সাথে যদি এটাকে কম্পেয়ার করি, চিন্তা করে দেখো, তাহলে এখানে m এর জায়গায় কত লেখা আছে? m এর জায়গায় এখানে লেখা আছে কত? 2/3। তার মানে এখানে m এর মান কত? 2/3। সুতরাং ঢাল m equal to 2/3, দ্যাটস অ্যানসার। এরপর আমাদের যেটা বলছে 2 নম্বর কোশ্চেন, প্রমাণ করো যে 1 নং রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। 1 নং কোথায়? সেটা ওই পৃষ্ঠায়। অক্ষদ্বয়ের সাথে সমকোণী ত্রিভুজ তৈরি করে। তার মানে আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি এই যে এটা পাচ্ছিলাম, এটা না 1 নং, এখানে 1 2 3 4 5টা, মোটামুটি 5টা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই 5টা সমীকরণের প্রথম সমীকরণটা আমাকে দেখাইতে হবে। প্রথম সমীকরণে কাজ করার পরে 1 নং রেখাটি অক্ষদ্বয়ের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করে। এখন সমকোণী ত্রিভুজ গঠন করার প্রধান শর্তটাকে একটার উপর পরস্পর লম্ব হবে, অথবা এটা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হতে হলে তাকে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য মেনে চলতে হবে। যদি আমরা দেখি যে হ্যাঁ এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলতেছে, তাহলে কিন্তু আমরা বলতেই পারবো যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। সো আগে এখান থেকে কাজ করে দেখা যাক ব্যাপারটা কি হয়। আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার কোশ্চেনটা, এখানে 1 নং যেটা আছে 3x minus 2y equal to 12, তাই তো? সেম এখন এটাকে নিয়ে আমরা কাজ করি, এটাকে 1 নং আমি লিখে দিই। তাহলে এখানে আমরা লিখব এখানে x অক্ষকে ছেদ করলে, মানে আমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক আগে জানতে চাচ্ছি। করলে কি হবে বলো? y এর মান 0। দেন লাইনটা আমরা কি লিখতে পারবো? 3x minus 2 into 0 equal to 12। তাহলে এখানে x equal to কত বের হলো? 4। তাহলে a বিন্দুর স্থানাঙ্কটা কত আসবে? 4,0। সেম কাহিনী যদি আমি লিখি y অক্ষকে ছেদ করলে, x equal to 0, দেন লাইনটা কি হবে? 3 into 0 minus 2y equal to 12। তাহলে এখানে যদি কাজ করি তাহলে y এর মান আমরা মেবি -6 পাবো। ওকে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 0,-6। এবার এখানে যে কথাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তা আমাকে দেখাইতে হবে। সো এইবার আমরা এখানে একটা গ্রাফ তৈরি করব। এই গ্রাফটা ছোট, এই গ্রাফটা অবশ্য তোমাদের কোনো কষ্টই হবে না বুঝতে, এবং গ্রাফটা খুব সিম্পল। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি 4,0, তাই না? সো 1 2 3 4, এটা আমাদের 4,0 এর স্থানাঙ্ক। আর 0,-6 নিচে চলে যাবে। 1 2 3 4 5 6, এটা 0,-6 পরস্পরকে যোগ করে দেই। যেহেতু এটা একটা সমীকরণ ছিল, হ্যাঁ যোগ করে দিছি। আমরা তো নরমালি দেখেই বুঝতে পারছি যে এই যে ত্রিভুজটা, এই যে এই ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বাট এটা আমাদের আসলে মুখে মুখে বললে হবে না, আমাদের করে দেখাইতে হবে। দেখি কিভাবে কি করতে পারি। 0 0, এটা আমাদের a বিন্দু, এটা b বিন্দু, এটা x, x প্রাইম, y, y প্রাইম। ওকে, এই বিন্দুটা আমি একটু লিখে রাখি, বিন্দুর স্থানাঙ্কটা কত? এটা 4,0। আর b বিন্দুটা কত? 0,-6। আচ্ছা হইল।
এইবার একটু মনোযোগ তাকায় দেখো, এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটা এক্স্যাক্টলি কতটুকু অংশ? ত্রিভুজ এ ও বি। এই যে দেখতে পাচ্ছ এ ও বি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকেই আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি আবারও বলতেছি, আমি এই বিন্দুটাকে গ্রাফে স্থাপন করলাম, বি বিন্দুটাকে স্থাপন করলাম, অতঃপর উক্ত দুটো বিন্দুকে আমি যোগ করে একটি সরলরেখা টানলাম। সেই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে, একটা অক্ষদ্বয় বলতে এই একটা অক্ষ এই একটা অক্ষ, এই অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করেছে সেই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তা আমাকে এখন প্রমাণ করতে হবে। আমি প্রথমে বলছি সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য সবথেকে বেস্ট ওয়ে যেটা আমি সবসময় ফলো করি সেটা হলো আমি চাবো যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আমি বের করব, তারপরে আমি দেখাবো যে এখানে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে এই উপপাদ্যটা এখানে যুক্তি মেনে চলে, এবং ফাইনালি আমি দাবি করব যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ কনফার্ম। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মূল কাহিনীটা যেটা দাঁড়াইলো, আমাকে যে কাজটা করতে হবে ও এ, ও বি এবং এ বি এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তারপর এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে আমরা একটু ট্রাই করব চিত্রটা সাপেক্ষে পিথাগোরাসের উপপাদ্যটা পারফেক্ট ভাবে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাহলে তো কনফার্ম হয়েই গেলাম যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটা সব দিক থেকে পারফেক্ট আছে। আর যদি সেটা না মেনে চলে তাহলে তো নাই। সো এখানে আমরা একটু মুছে আমরা মূল কাহিনী শুরু করে দিই। প্রথমে আমরা OA এর দৈর্ঘ্যটা নির্ণয় করি। 0 - 4 হোল স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা ওভারঅল 4 পাবো। আর যদি আমরা এখান থেকে OB টা নির্ণয় করতে চাই তাহলে এখানে পাবো 0 - 0 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 6 হোল স্কয়ার। এখানে আমরা শুধু 6 পাবো। যদি AB টা নির্ণয় করতে চাই, যেটাকে আমরা অতিভুজ বলতে পারছি, তাহলে 4 - 0 হোল স্কয়ার 0 প্লাস 6 হোল স্কয়ার। 4 × 4 = 16, 6 × 6 = 36। এখানে কাজ করলে অলমোস্ট কত পাওয়া যেতে পারে? √16 + 36 2√13, বা যদি আমি কাজ করি √52 পাবো। ওকে, এখন এখানে আমাদের ট্রাই করতে হবে যেটা সমকোণী ত্রিভুজ আসলে পিথাগোরাস উপপাদ্যটা মেনে চলে কিনা। তাহলে আমি লিখি ত্রিভুজ OAB এর মধ্যে এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা কি লিখতে পারি চিন্তা করে দেখো, AB² = OA² প্লাস OB²। জাস্ট সিম্পলি পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে AB মান আমরা কত পাচ্ছি? হোয়াট ইজ AB? √52 হোল স্কয়ার। আর O এর মান কত পাচ্ছি? 4² প্লাস 6²। এখানে শুধু 52 পাওয়া যাবে। 4 × 4 = 16, 6 × 6 = 36। দেখো বোথ সাইড কিন্তু সেম হয়ে যাবে, 52 = 52। তার আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আসলেই পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু মেনে চলে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, আর অপর দুটি বাহুর উপর বর্গক্ষেত্রের সমষ্টির ফলাফল কিন্তু ঠিক তাই। সুতরাং আমরা বলতেই পারি যে উক্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। বাস, কনফার্ম। এইবার আমাদের যে কাজটা করতে হবে নেক্সট, যেটা দেখতে পাচ্ছি এখানে বলছিল যে শেষ চারটা সমীকরণের চারটি কোন চতুর্ভুজের বাহু হলে চতুর্ভুজটির এরিয়া বের করো। খুবই সোজা কাজ হবে, কারণ এখানে একটু ঝামেলাটা কম হবে। লাস্ট যে চারটা সমীকরণ আছে, বলতে 2, 3, 4, 5, এই চারটা সমীকরণের কথা বলা হচ্ছে। এই চারটা সমীকরণকে আমি এবার গ্রাফে স্থাপন করব। গ্রাফে স্থাপন করার পরে আমি যে চতুর্ভুজটা পাবো সেই চতুর্ভুজটার বাহুর দৈর্ঘ্য বের করব। তারপর আমি ক্ষেত্রফল বের করব। বাহুর দৈর্ঘ্য কি লাগবে? না, বাহুর দৈর্ঘ্য লাগবে না, জাস্ট ক্ষেত্রফল বের করতে পারলেই হয়ে যাবে, কারণ তারা সেটা চায় নাই। যদি আবার এখানে পরিসীমার কথা বলতো তাহলে আমাকে ওই যে সবগুলো বাহু বের করতে হতো, AB, BC, CD, DA সব বের করতে হতো। দরকার নাই। আমরা সি নাম্বার শুরু করতেছি। লাস্ট যে চারটা সমীকরণ, y + 3 = 0 বা y = কত? -3। ওকে, একটা পাইলাম। এরপরটাকে দেখতে পাচ্ছি x - 13 = 0। সো x = কত? 13, এই একটা পাইলাম। y - 10 = 0, y - 10 = 0। তাহলে এখানে y এর মান কত? +10, এই একটা পাইলাম।
and finally x plus 13 equal to 0, 6 equal to minus 13, এই একটা পাইলাম। আমাদের মূল কাজটা হবে এই চারটা সমীকরণ আমি গ্রাফে বসাবো, বসানোর পরে সেই যে চারটা বিন্দুর স্থানাঙ্ক আমি পাবো সেই চারটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমাকে কি বলে সেটাকে, এটার ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। কিন্তু আমরা বিন্দুগুলোকে বসাই, কিন্তু বোর্ডে আসলে বিন্দুগুলো বসানো খুবই কষ্টকর একটা ব্যাপার, এটা বোঝাও যাবে না বিন্দুগুলো কোথায় কোথায় কেমনে কি হবে। আচ্ছা বসাই দেখে যে কতটা কি হয়, একটু সময় লাগবে। x equal to 13, 1 2 3 4 5 6 7 8 9, আরো বড় দিতে হবে। দশ 11 12 13, x equal to 13 পাইলাম। এটা সোজা এরকম দাগ হবে, কারণ x এর মান দেওয়া থাকলে y একটা সমান্তরাল হবে। আর কত আছে, x equal to minus 13, তাহলে এটা এই পাশে যাবে, এটাও তো বড় হবে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ওকে পাইলাম। ওইটা মাইনাস প্লাস 13, এটা মাইনাস 13। এরপর y equal to minus 3 and y equal to plus 10, y equal to minus 3 টা তো নিচের দিকে আসবে তাই না, কোথায় মাইনাস 3, হ্যাঁ এটা নিচের দিকে আসবে। সো 1 2 3, y equal to minus 3 যা x অক্ষের সমান্তরাল হবে, আর y equal to plus 10 এটা উপরে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা আমাদের y equal to 10। আর একটু বড় করে দিই এটাকে। এখন আমাদের প্রত্যেকের সমান্তরাল সমান্তরাল দাগ দিতে হবে, দেওয়া যাক। একদম সোজা দাগটা হবে, ঠিক আছে, এটাও ঠিক তাই, একদম সোজা হবে দাগটা। তুমি দেখবা দাগ খেয়াল করে আমি কিভাবে একটু দাগ দিচ্ছি, বোর্ডে আমারটা বাঁকা হতে পারে, তুমি সোজা করে রাখবা, ওকে। আর এটা হবে ঠিক এই বরাবর, তবে এটাকে বাড়ায় দিতে হবে কারণ ওই দাগটা অনেক বড় পর্যন্ত আছে। পাশে বাড়ায় দিলাম, এই পাশে বাড়ায় দিই। এবার এটাকেও সোজা দাগ দিতে হবে, এই দাগগুলোকে আরেকটু বড় করতে হবে। তোমাদের চিত্রটাও একটু বড়ই হবে এরকম, হ্যাঁ সুন্দর হয়েছে, মোটামুটি আঁকলাম। বিন্দুগুলো এভাবে মার্কিং করা যাক। তাহলে এখানে মূল যে বিন্দুগুলো পাইলাম, যে চতুর্ভুজ উৎপন্ন হইলো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু এন্ড এই একটা বিন্দুর সাপেক্ষে, এটা আমাদের মেইন ত্রিভুজ, ঠিক আছে। এটা আমাদের এ
বি সি ডি। যদি স্থানাঙ্কের কথা বলি তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হবে এটা কত পর্যন্ত গেছিলাম 13, মানে -13 পর্যন্ত গেছিলাম তাই না, আর 3, তাহলে এখানে হবে -13 -3। ওকে, আর এই পাশে এই বিন্দুতে গেছিলাম +13 +3 +13 -3, কারণ এটা চতুর্থ চতুর্ভাগ, এটা আমাদের তো মূল বিন্দু ও বিন্দু। ওকে, সি বিন্দুটা আমি এখানে গেছিলাম 13 আর এটা কত 10 পর্যন্ত গেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা +13 +10, এটাও ঠিক তাই, তবে এটা -13 -10, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগ না, তাহলে -13 +10 হবে। প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, পারফেক্ট। আচ্ছা, তাহলে এখানে একটা দেখো আমরা কিন্তু মোটামুটি একটা চতুর্ভুজ তৈরি করছি। এটা আমাদের মূল বিন্দু, আমি এক্স প্রাইম একটু লিখে দিই, এক্স প্রাইম ও এক্স ওয়াই ও ওয়াই প্রাইম, এটা তোমাদের মেন গ্রাফ, তার ভিতরে তুমি ঠিক এরকম একটা চতুর্ভুজ পাবা। যাই হোক, এখন এই চতুর্ভুজটার আমাদের যে কাজটা করতে হবে, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা খুবই সোজা একটা কাজ। ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক পাইছি, এই চারটা বিন্দুর স্থানাঙ্ক থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। এখন দেখা যাক এখান থেকে আমরা সেই ক্ষেত্রফলটা কত হয়, অ্যান্সারটা। এটা মুছে দিয়ে আমি ক্ষেত্রফল বের করা শুরু করে দিই। এ বি সি ডি এর এরিয়া হাফ ইন্টু -13 -3, বি কত 13 -3, সি কত 13 10, ডি কত -13 10, আবার পুনরাবৃত্তি করলে -13 -3। ওকে, এখন আমি এখানে সিম্পল কাজ করব, মাইনাস প্লাস 39 প্লাস 130 প্লাস 130 প্লাস 39 প্লাস 39 প্লাস 39 প্লাস 130 প্লাস 130। এবার এখানে ওভারঅল যে মানটা থাকবে সেটাই আমাদের आंसर। সো হাফ মডুলাস 39 প্লাস 130 প্লাস 130 প্লাস 39 আছে কয়বার? 3 বার, তাই না? 39 গুণ 3, 130 আছে 2 বার, 130 গুণ 2, হ্যাঁ 338 পাওয়া যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা ওভারঅল এরিয়াটা কত পেলাম? 338 স্কয়ার ইউনিট। দেখো, আশা করি বুঝতে পারছো। তবে গ্রাফটা কিন্তু তোমাকে এইটা দেখাতে হবে এবং গ্রাফটা এক্স্যাক্টলি কারেক্ট হতে হবে, ভুল মতো হলে কিন্তু হবে না। মোটামুটি বোর্ডে আমি একটা থিম দেখাই দিলাম, তোমরা গ্রাফটা খুব সুন্দর করে রাখবা। ওকে, সো আমাদের 4 নাম্বার সৃজনশীলের তাহলে কোনটা কমপ্লিট করলাম আমরা? হ্যাঁ, পুরোটাই শেষ। এবার আমরা 5 নাম্বারটা শুরু করব। এই রেখার ঢাল বের করতে বলছে। সো এখন আমাদের ঢাল বের করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে এ এবং বি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু -1 1 এবং বি বিন্দু কত দেওয়া আছে? 2, -1। এখান থেকে এই রেখার ঢাল বের করতে হবে। সো লিখি এ বি রেখার ঢাল m = -1 -1 2 + 1 -2/3 কমপ্লিট। এরপর বলছে, আচ্ছা তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি যে 5 এর বি নাম্বার কোশ্চেনটার মধ্যে দেখাও যে লাইনটা আছে এই লাইনটা এক্স্যাক্টলি কারেক্ট না। আমি সামহাও এই অঙ্কটা যেখান থেকে আমি সৃজনশীলটা এখানে লিস্ট করছি সেইখানে এই লাইনটা লেখা ছিল না, সেখানে আমি এখন একটা লাইন লিখে দেব, সেখানে এই লাইনটা লেখা ছিল, বাট এই লাইনটা আমি আসলে অঙ্কটা তোলার সময় ভুল একটা জায়গার দিকে তাকিয়ে আমি লাইনটা তুলছিলাম। সোজা কথায় বলতে গেলে 5 এর বি নাম্বারে যে লাইনটা দেখাও যে বলছে সেই লাইনটা পরিবর্তন হবে। এটা আসলে এই অঙ্কের দেখাও যে লাইনটা না, ঠিক আছে? আমি ভুলে তুলতে গিয়ে আরেকটা অঙ্কের দেখাও যে লাইনটা এখানে তুলে ফেলছি। আমি এটা কারেকশন করে দিব। আমি যখন অঙ্কটা শেষ করব তখন যে লাইনটা পাবো সেটাই আমাদের মূল লাইন, ঠিক আছে? তোমরা এখানে একটু কারেকশন করে নিও। টুকটাক এরকম আর একটু টুকটাক ভুল আছে, আসলে সৃজনশীলগুলো আমরা খুব দ্রুত করে তুলছিলাম, তো আমি তোমাদের যখন করাবো তখন আমি কারেকশন করে দিব, আমি বলছিলাম। সো আমি এখন করাচ্ছি, এজন্য সৃজনশীলগুলোর কোশ্চেনে বা কোনো উত্তরে সামথিং কোনো প্রবলেম থাকলে তা আমি এখনই তোমাদের বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু সংশোধন করে নিবে, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে বলছে যে পি একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x, y বিন্দু থেকে x অক্ষের দূরত্ব। x অক্ষের দূরত্ব বলতে কিন্তু আমরা আসলে y কে মেইনলি মিন করি, আর যদি এখানে বলতো y অক্ষের দূরত্ব তাহলে আমরা সেখানে লিখতাম x। ঠিক অপোজিট ব্যাপারটা হবে। আচ্ছা, তাহলে সমান হলে দেখাও যে এত সমান এত, এটা এক্স্যাক্টলি 11.1 এর 10 নাম্বার অঙ্কটার মতো। ঠিক আছে, ওই অঙ্কটার মতো করে ওই অঙ্কটা থেকে আমি আসলে অঙ্কটা একটু মডিফাই করে এখানে বানিয়ে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে কি করতে পারি। ওইটার মতো করে অঙ্কটা এটা। পি একটা বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি x, y, আর যেহেতু এ বিন্দুর কথা বলছে এবং এ বিন্দুর স্থানাঙ্ক আমি দেখতে পাচ্ছি এখানে -1, 1। প্রশ্ন মতে PA ইকুয়াল টু, ও x অক্ষের দূরত্ব বলছে তাহলে এখানে y হবে। যদি এখানে y অক্ষের দূরত্ব বলতো তাহলে আমরা এই জায়গাটা আমরা x লিখতাম। কথাটা খেয়াল রাখবে। এখন P এর দূরত্ব আমরা বের করব, তাহলে এখানে কি হবে x + 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু y। দেন যদি দুই পাশে আমি বর্গ করি তাহলে কিন্তু আমি এই রুটটাকে তুলতে পারবো। তাই এখানে সূত্র তুলে দিই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছি? আর এখানে আমাদের y স্কয়ার থাকে, দুই পাশ থেকে একটা করে y স্কয়ার কাটাকাটি করে দিই। লাইনটা সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস 2x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। সো তোমরা দেখাও যে যে লাইনটা বলছিল সেই লাইনটার মধ্যে তোমরা এই লাইনটা লিখে রাখো। ওই লাইনটা সেখানে হবে না, বরং সেখানে এই লাইনটা হবে। আমি ওখানে যে লাইনটা লিখছি সেটা আরেকটা অঙ্ক লাইনটা বলে রেখে ফেলছি, তোমরা কারেকশন করে নিবা। ওকে, এবার আমরা আসবো সি নাম্বারটা। ABCD এর এরিয়া এবং পরিসীমা বের করো। তার মানে ABCD চারটা বাহু নিয়ে কাজ করতে হবে। AB BC CD D এ বের করতে হবে, তারপর সেখান থেকে আমাকে এর পরিসীমা বের করতে হবে, এন্ড ফাইনালি আমি এখান থেকে এরিয়া বের করব। আমাদের কাজ শেষ। গ্রাফের প্রয়োজন নাই, কারণ তারা এখানে গ্রাফের কথা বলেও নাই, তবে বললে করতে হইতো আমাদের গ্রাফটা। এই চারটা বিন্দু আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এখানে AB BC CD D এ বের করব। সোজা কাজ। AB সমান -1 - 2 হোল স্কয়ার প্লাস 1 + 1 হোল স্কয়ার ইকুয়ালটা আমি এখানে সরাসরি লিখে ফেলবো। ঠিক আছে, BC ইকুয়াল টু যদি বের করি 2 - 3 হোল স্কয়ার -1 - 3 হোল স্কয়ার। CD যদি আমরা এখান থেকে বের করি তাহলে এখানে পাবো 3 - 1 হোল স্কয়ার 3 - 6 হোল স্কয়ার। DA যদি আমরা এখান থেকে বের করি তাহলে পাবো DA 1 + 1 হোল স্কয়ার প্লাস 6 - 1 হোল স্কয়ার। এরপর আমাদের যেটা পরিসীমার কথা বলছে, আমরা লিখি পরিসীমা সমান AB প্লাস BC প্লাস CD প্লাস DA, একবারে চারটা বাহুর যোগফল। ঠিক আছে, এখন দেখা যাক AB BC CD DA কত আসে। রুট ওভার ওখানে আমরা 3 স্কয়ার আর এখানে আমরা 2 স্কয়ার পাচ্ছি, তাই না? তাহলে এখানে অলমোস্ট পাওয়া যাবে √13। ওকে, আর এখানে আমরা পাচ্ছি 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এখানে পাচ্ছি √17। আর এখানে আমরা পাচ্ছি 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার সেম √13। আর এখানে পাওয়া যাবে √2 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু √29। জাস্ট সবগুলোকে যোগ করে দিব। √13 √17 √13 √29। দেন আমাদের অ্যান্সারটা যা আসবে এখানে তাই। √13 প্লাস √17 প্লাস √13 প্লাস √29, এখানে কাজ করে আমরা 16.72 পাবো, অলমোস্ট 16.72 ইউনিট। ওকে, সো এটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার আসবো 6 নম্বর কোশ্চেনটার মধ্যে। ছয় নম্বরটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক নম্বর একটা কোশ্চেন বলছে, এটা উদ্দীপকের সাথে কানেক্টেড না। x অক্ষ এবং y = -x + 4 সরলরেখার মধ্যবর্তী কোণ বের করো। তার মানে আমাদের যে লাইনটা দেওয়া আছে সেটা লেখা আমরা শুরু করে দিই, দেখি আমরা কিভাবে এখানে আমরা কোণ কিভাবে বের করা যায়। এটাও খুবই সোজা কাজ, বিষয়টা আমারই কিছু না, তোমাদের জানাটা দরকার। সো আমরা লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের লাইনটা কি দেওয়া আছে, y = -x + 4। তাহলে এখানে ঢাল কত বলো দেখি,
এখানে ঢাল m ইকুয়াল টু -1। একটা লাইন আমরা একটু লিখবো। আমরা জানি, এটা অবশ্য আমি ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে এই বিষয়টা পড়াইছি, বাট এই বিষয়টা এখন তোমাদের এখানে কাজে লাগতেছে। ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি টপিকটা তোমাদের এখানে কাজে লাগতেছে। কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণ উৎপন্ন করলে বলা হয়ে থাকে tan থিটা ইকুয়াল টু ঢাল। অর্থাৎ লাইনটা তোমাকে লিখতে হবে, আমি লাইনটা মুখে বলে দিই, লিখতে কষ্ট লাগে, তোমরা লিখে নিবা যে কোন রেখা এক্স অক্ষ এর ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করে। যদি কোনো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করে তাহলে বলা হয়ে থাকে tan থিটা ইকুয়াল টু ঢাল। অর্থাৎ ঢালকেই tan থিটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ঢালটাই হবে tan থিটা। ওকে, তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি, আমি ঢালের মানটা বসিয়ে দিই -1। সো tan থিটা ইকুয়াল টু -1। tan কত ডিগ্রির মান -1 বলতে পারবা? এটা কিন্তু তোমাকে অনেক বেশি রেঞ্জে যেতে হবে, 135 ডিগ্রি মান। আমরা লিখলাম tan 135 ডিগ্রি। তুমি tan 135 ডিগ্রি কাজ করে -7 পাবা। তার মানে থিটা ইকুয়াল টু কত পেলাম? 135 ডিগ্রি কমপ্লিট। ওকে, তবে এটা 90 এর মধ্যে তুমি কোনো মান পাবা না, কারণ 90 এর ভিতরে কোনো মানে tan এ -1 নাই। সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল 6 এর ক নাম্বারটা। দেখা যাক 6 এর খ নাম্বারটার মধ্যে কি বলছে। এখানে যেটা বলছে, কোথায় চারটি সরলরেখা গঠন করে চতুর্ভুজটি কোন ধরনের যুক্তি দাও। তার মানে আমাদের এখান থেকে অনেক কিছু করতে হবে। এটা তো সেই অঙ্ক দেখা যায়, মনে আছে 2 বোর্ড একটা অঙ্ক করছিলাম, চতুর্ভুজটি কোন ধরনের যুক্তি দাও, অনেক যুক্তি তো দেওয়া যায়। সো এটা কিন্তু অনেক বড় হবে অঙ্কটা, আমার কোনো দোষ নাই, আমাকে এখন পুরো অঙ্কই করতে হবে। এখানে একটা অঙ্ক তোমাদের করছিলাম বইয়ের, মনে হয় এটা এক্স্যাক্টলি 22 নাম্বার অঙ্কটার মতো। হ্যাঁ, বইয়ের 22 নাম্বার অঙ্কটার মতো 11.4 এর অনেক বড় একটা অঙ্ক ছিল, এটাও আসলে সেটাই। তবে এখানে বি এবং সি নাম্বারের মধ্যে অঙ্কটা একটু পার্ট করা আছে, তবে আমাকে করতে হবে ঘুরে ফিরে পুরোটাই। তবে ওখানে বলছিল যে চতুর্ভুজের ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে প্রমাণ করো, বের করো। এখানেও সেটাই বলছে, কিন্তু লাইনটা যেটা বলছে বি নাম্বারে, চারটি সরলরেখা গঠন করে চতুর্ভুজটি কোন ধরনের যুক্তি দাও। মোটামুটি আমাকে গ্রাফ করতে হবে, এখান থেকে এ বি বি সি সি ডি ডি এ বের করতে হবে। যদি এটা বর্গ হয় তাহলে সবগুলো সমান হবে, তারপর আমি কনফার্ম হতে পারবো যে এটা একটা বর্গ, চতুর্ভুজটি একটি বর্গ, তাহলে মোটামুটি অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তবে যদি এখানে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলতো তাহলে আমাকে সবকিছু করতে হতো। তাহলে এই বৈশিষ্ট্য বর্ণনা করে একটা অঙ্ক ছিল 11.2 এর 7 নাম্বার একটা অঙ্ক ছিল, ওইটা অনেক বড় ছিল অঙ্কটা। বৈশিষ্ট্য বর্ণনা করা অঙ্কগুলোর মধ্যে তখন তোমাকে পরিসীমা বের করতে হয়, তাদের আরো অনেকগুলো ক্যারেক্টার চলে আসে, অনেক কিছু। যাই হোক, এটা মনে হয় সেটা না, দেখি অঙ্কটা করলে বুঝতে পারবে এটা আসলে কোনটা। দেখা যাক অঙ্কটা কতটুকু হয়। গ্রাফ করার পর আমাদের সবকিছু ক্লিয়ার হবে যেটা আসলে অঙ্কটার মূল থিমটা কি। আগে আমি 4টা সমীকরণ আগে এখানে লিখে নিই, তারপর আমি অঙ্কটা শুরু করে দিই। y equal to x plus 4, এটা এক নং। y equal to minus x plus 4, না x minus 4, এটা 2 নং। y equal to minus x plus 4, 3 নং। y equal to minus x minus 4, 4 নং। এই 4টা থেকে আমি কাজ করে আমি এখান থেকে 8টা বিন্দুর স্থানাঙ্ক বের করব। সেই 8টা বিন্দুর স্থানাঙ্ক আমি গ্রাফে বসাবো, সেখান থেকে আমি 4টা সরলরেখা পাবো, একটা চতুর্ভুজ উৎপন্ন হবে, সেই চতুর্ভুজ নিয়ে কাজ করব। আপাতত এইটুকুই মুখে প্ল্যানিং, এখন দেখা যাক কি হয়। কথাটা বলছি অনেক, কিন্তু কাজ করতে হবে। আমরা এখন ধাপে ধাপে সবগুলো কাজ করব। ফ্রম 1 উই গেট, ছেদ করলে কি লিখবো? y equal to 0, দেন লাইনটা কি আসবে? 0 equal to x plus 4, তার মানে x equal to minus 4, তাহলে a1 এর স্থানাঙ্ক বের হইলো -4,0। y axis কে ছেদ করলে x equal to 0, দেন লাইনটা কি হবে? y equal to 0 plus 4, তার মানে এখানে শুধু y এর মান বের হলো 4, তাহলে এখানে b1 এর স্থানাঙ্ক বের হলো 0,4। ওকে, সো আমাদের a1 b1 বের হয়ে গেছে। এরকম ভাবে a2 b2 a3 b3 a4 b4 পর্যন্ত বের করতে হবে। এবার লিখব from 2 we get, ছেদ করলে y equal to 0, দেন লাইনটা কি হবে?
0 ইকুয়াল টু এক্স মাইনাস 4, তার মানে এখানে আমরা এক্স এর মান শুধু +4 পাইলাম, তাহলে এটা আমাদের a2 এর স্থানাঙ্ক বের হলো 4,0। আমাকে আবার a3 বের করতে হবে, তাহলে এখানে লিখি x y অ্যাক্সিস কে সেট করলে x equal to 0, then y equal to 0 minus 4, তার মানে y equal to -4, এখান থেকে b2 এর স্থানাঙ্ক পাইলাম 0,-4। ওকে, এবার আমরা 3 নং থেকে কাজ করি। From 3 we get x অক্ষকে ছেদ করলে y equal to 0, দেন লাইনটা কি পাচ্ছি 0 equal to -x plus 4, তার মানে x equal to শুধু 4, এখান থেকে আমরা a3 পাচ্ছি 4,0। y অক্ষকে ছেদ করলে x equal to 0, then y equal to -0 plus 4, তার মানে এখানে y এর মান শুধু 4 পাচ্ছি, এখান থেকে আমরা b3 পাচ্ছি 0,4। সিমিলারলি আমাকে আবার 4 নং থেকে কাজ করতে হবে। From 4 we get x axis কে ছেদ করলে y equal to 0, then 0 equal to -x minus 4, তাহলে এখান থেকে x এর মান আমি বের হলাম -4, এটা বের হলো a4 এর স্থানাঙ্ক -4,0। এবার আমি লিখব একই রকম y অক্ষকে ছেদ করলে x equal to 0, then y equal to -0 minus 4, তাহলে এখানে y এর মানও বের হলো -4, b4 এর স্থানাঙ্ক বের হলো 0,-4। দেখো আমরা এখান থেকে ফাইনালি কিন্তু 8টা বিন্দু পেয়ে গেছি, a1 b1 a2 b2 a3 b3 a4 b4, এই 8টা বিন্দু আমি এখন গ্রাফে বসাবো। এগুলো সব মুছে দিচ্ছি, আমি জাস্ট 8টা বিন্দুকে এক কোণায়, এই পাশে এক কোণায় আমি একদম বিন্দুগুলোকে লিস্ট করে রাখি, কারণ এই বিন্দুগুলোকে আমাকে বসাতে হবে। a1 -4 0, b1 0 4, a2 কোথায়, a2 কোথায় 4 0, b2 0 -4, এরপর a3 4 0, b3 0 4, আর a4 -4 0, b4 0 -4। আচ্ছা হইল, আর একটু চেক দিয়ে দিই, -4 0 0 4, ওকে 4 0 0 -4, ওকে 4 0 0 4, ওকে -4 0 0 -4, ওকে। এগুলো আমাদের আর কিছু লাগবে না, এখন জাস্ট আমাদের গ্রাফে কাজ। এক 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এই 4টা বিন্দুর মধ্যে সব, এই 4টা বিন্দুতে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে।
হ্যাঁ, আমাদের গ্রাফ আঁকা হয়ে গেছে। এবার গ্রাফের থিমটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এক্স প্রাইম ও এক্স, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা আমাদের মূল বিন্দু। আচ্ছা, এখন প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কগুলোকে আমি একটু লিখি। এটা পাবো 0, 5, 0, -5, 5, 0, আর এটা পাবো -5, 0। বিন্দু যদি লিখে দেই, সেক্ষেত্রে বিন্দুগুলো একটু লিখে দিই। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আচ্ছা, এবার আমি তোমাদের একটু কনসেপ্টটাকে মিলিয়ে দিচ্ছি যে কিভাবে কি হলো। আচ্ছা, 5 তো না, 4, 5 কতটা খেয়ালই নাই, তো 4 লেখা ছিল। 4, 4, 4, 4। আচ্ছা, হলো। এবার একটু বিষয় দেখো তাকে -40 এবং 04 কোনটা কোনটা পাইছি? এই -40 আর 04, তার মানে এটা ছিল আমাদের 1 নং সরলরেখা থেকে প্রাপ্ত গ্রাফের দাগ। ওকে, আর 40, 0, -4, তার মানে 40 আর 0, -4 এটা তাহলে আমাদের 2 নং ছিল। 3 নং 4004, 4004, হ্যাঁ এটা ছিল আমাদের 3 নং, আর 4 নঙ্গে ছিল -40 আর 0, -4, এটা ছিল আমাদের 4 নং। তো দেখো, আমাদের কিন্তু 4টা সমীকরণ থেকে কিন্তু আমরা 4টা সরলরেখা পাইছি, এবং 4টা সরলরেখা পরস্পরকে ছেদ করছে। ছেদ করার ফলে যে চতুর্ভুজ তৈরি করছে সেটা হলো এ বি সি ডি। এই চারটা বিন্দু স্থানাঙ্ক পাইছি, যার ফলে আমরা একটা চতুর্ভুজ তৈরি করতে পারছি। এখন এই চতুর্ভুজের কি বের করতে হবে, কোথায় কোন ধরনের এটা চতুর্ভুজটা, এটা কোন ধরনের, এটা আমাকে যুক্তি দিতে হবে। তার মানে আমাকে এ বি, বি সি, সি ডি, ডি এ বের করতে হবে, এবং একই সাথে আমাকে দেখতে হবে এর ক্ষেত্রফলটা বের করে, বা এটার কোনো একটা কিছু করে দেখতে হবে যেটা কোন ধরনের চতুর্ভুজের পক্ষে আসে। আগে সেগুলো বের করা যাক। আমি বিন্দুগুলো একটু লিস্ট করে রাখি, কি কি বিন্দু এখান থেকে পাইলাম। এ বিন্দু 04, বি বিন্দু -40, সি বিন্দু 0, -4, ডি বিন্দু 40। ওকে, তো ফার্স্টে আমরা এ বি, বি সি, সি ডি, ডি এরকম করে বের করব। এ বি 0 + 4 হোল স্কয়ার + 4 - 0 হোল স্কয়ার। বিসি যদি বের করি, -4 - 0 হোল স্কয়ার, 0 + 4 হোল স্কয়ার। সিডি যদি বের করি, 0 - 4 হোল স্কয়ার, -4 - 0 হোল স্কয়ার। এন্ড যদি ডিএ বের করি, ডিএ = 4 - 0 হোল স্কয়ার, 0 - 4 হোল স্কয়ার। সবগুলো একই পাবো। 4 4 16, 4 4 16, তার মানে √32, √32। আচ্ছা, এখন এটা কোন ধরনের চতুর্ভুজ? আমরা জানি যে চতুর্ভুজের 4টা বাহু সমান, তাকে কি বলা হয়? বর্গ। কেন? রম্বস তো হতে পারে, কারণ রম্বস তো 4টা বাহু সমান। তাহলে এটা বর্গ নাকি রম্বস? এখানে তার অন্য কিছু হওয়ার চান্স নাই, সামুদ্রিক হওয়ার চান্স নাই, কিংবা কি বলে এটাকে তোমার আর তো অনেক কিছু আছে, ট্রাপিজিয়াম, হাবিজাবি অনেক কিছু আছে, সেগুলো হওয়ার চান্স নাই, আয়ত হওয়ার চান্স নাই। এখানে শুধুমাত্র বর্গ অথবা রম্বসের মধ্যে যে কোনো একটা হওয়ার চান্স আছে। কেননা যেহেতু আমরা বুঝতে পারলাম এখানে সবগুলা বাহুর দূরত্ব সমান, এ থেকে বি দূরত্ব, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, তার মানে এটা মোটামুটি 4টা বাহুর মান যেহেতু সমান, তার মানে এটা একটা বর্গ অথবা রম্বস আমরা বলতে পারি। কিন্তু এক্স্যাক্টলি কোনটা, বর্গ নাকি রম্বস, এই জন্য আমি কর্ণ বের করবো, এসি এন্ড বিডি। যদি হয় যে দুইটা কর্ণ সমান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, যেহেতু দুইটা কর্ণ সমান সেহেতু এটা একটা কি বলে, বর্গ। আর যদি দেখি যে কর্ণ সমান নয়, কারণ আমরা কিন্তু জানি যে রম্বসের কিন্তু কর্ণ সমান হয় না, কর্ণ সমান না হলে আমরা বলবো না এটা একটা বর্গ না, বরং এটা একটা রম্বস। সেটা এখন করে দেখা যাক আসলে কি। তাহলে এসি বের করব, বিডি বের করব, কারণ এসি এবং বিডি দুটো কর্ণ দেখতে পাচ্ছি। 0 - 0 হোল স্কয়ার + 4 + 4 হোল স্কয়ার। বিডি যদি বের করি, -4 - 4 হোল স্কয়ার, 0 - 0 হোল স্কয়ার, এটা তাই হবে। 4 4 যোগ করলে 8, 64, লাস্টে এই ঘুরে ফিরে 8ই পাবো, এখানেও 8ই পাওয়া যাবে। সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে এসি বিডি সমান, আমরা এখানে লিখতে পারি
যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, একই সাথে এসি ইকুয়াল টু বিডি। সুতরাং এ বি সি ডি একটা স্কয়ার বা বর্গ। তো আমরা আপাতত এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। নেক্সট গ নম্বরে বলছে তিনটি ভিন্ন পদ্ধতিতে এর এরিয়া বের করো। ওকে, এখন দেখা যায় তিনটা ভিন্ন পদ্ধতিতে আমরা কিভাবে এর ক্ষেত্রফল বের করতে পারি। এটা মুছে দিচ্ছি কারণ আমাদের শুধুমাত্র এখন আর কিছু লাগবে না। এই যে এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক, এই চারটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে, আর এগুলো মনে হয় একটা দুটো লাগতে পারে, এছাড়া কিছু লাগবে না। গ্রাফটা কিন্তু খ নাম্বারের জন্য প্রযোজ্য ছিল, ঠিক আছে? গ নম্বরে আর গ্রাফ আঁকার কোনো দরকার নাই। তিনটা ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল বের করতে বলছে। সো ফার্স্ট টাইম লিখতেছি সিস্টেম 1 পদ্ধতি 1। আমরা যেহেতু বুঝতেই পারলাম এটা একটা বর্গ, আর বর্গের ক্ষেত্রফল সূত্রের একদম বর্গের বেসিক ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার, সেটা ফেলে দিই। সুতরাং এ বি সি ডি এর এরিয়া, বাহু বলতে যে কোনো একটা বাহু নিয়ে নেই, তার স্কয়ার করে দিই, তাহলে এ বির মান কত পাচ্ছি? √32। যদি স্কয়ার করা যায় তাহলে কত পাবো? 32 হয়ে গেল। তাহলে সিস্টেম 1 কমপ্লিট। এখন আমাকে দেখাতে হবে যে প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রফল একই, কারণ তুমি যে পদ্ধতিতেই করো না কেন ক্ষেত্রফল তো পরিবর্তন হবে না। পদ্ধতি পরিবর্তন হচ্ছে কিন্তু ক্ষেত্রফল কিন্তু ঠিকই থাকতেছে। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখব যে ক্ষেত্রফলটা এখানে কত পাওয়া যায়। সিস্টেম 2, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি যে এই চারটা বিন্দুর স্থানাঙ্ক পাইছি না, এই চারটা বিন্দুর সাহায্য নিয়ে আমরা এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করি, ওই যে তোমার ওই মডুলাস ইউজ করার মাধ্যমে। এ বি সি ডি এর এরিয়া হাফ, এ কত 0 4, বি কত -4 0, সি কত 0 -4, ডি কত 4 0, again 0 4। এখন যদি ক্ষেত্রফল বের করি 0 + 16 + 0 + 16 + 16 -0 + 16 -0, সো 4টা 16 64 ভাগ করলে সেই 32 বর্গ এককে আমরা পাবো। সো যেভাবেই করি অ্যানসার একই আসবে। এবার আমাকে সিস্টেম 3 অ্যাপ্লাই করতে হবে। সিস্টেম 3টা কি করব? মনে করে দেখো আমরা যে বর্গটা তৈরি করছিলাম, বর্গটাকে যে কর্ণ রাখছিলাম, এসি দ্বারা যে আমি বর্গটাকে একটা কর্ণ হিসাব করছিলাম, এসি এবং বিডি দুটো কর্ণ ছিল। আমি একটু একই দেখাচ্ছি, আমাদের চিত্রটা কিন্তু এরকম ছিল, এরকমটা ছিল না? এ বি সি ডি এরকমটা ছিল। তাহলে আমরা যে কাজটা করব, যদি আমরা এটাকে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল বের করি, তাহলে তো একটা ক্ষেত্রফল বের করা হলো একটা মাধ্যমে। তাহলে এক কাজ করি, এ বি সি এর ক্ষেত্রফল বের করি, এ ডি সি এর ক্ষেত্রফল বের করি, তারপর এই পাশের ক্ষেত্রফল এই পাশের ক্ষেত্রফল যদি যোগ করে দিই, পুরোটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক সেই কাজটা করব, অর্থাৎ আমরা এটাকে একটা ত্রিভুজ কল্পনা করে আমরা এটাকে ক্ষেত্রফল বের করব। অর্থাৎ প্রথমে এ বি সি এই অংশের ক্ষেত্রফল বের করব, তারপরে এ ডি সি এই অংশের ক্ষেত্রফল বের করব, তারপর দুই অংশের ক্ষেত্রফলকে যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের ত্রিভুজের মাধ্যমে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটাও বের হয়ে গেল। তাহলে এখন লিখব প্রথমে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ। আমি লিখে দিই, এটা আমাদের এ বি সি ডি এরকমটা ছিল। সো 0 4 -4 0 0 -4, যেটা এবিসিটা বের করবো আরেকবার আসবে 0 4। দেখি এখান থেকে কত আসে, হাফ 0 + 16 + 0 + 16 -0 -0, এখানে 16 16 32। তার মানে এখানে কাজ করলে পরে সেই তুমি 16 স্কয়ার এরিয়া পাবা। বুঝতে পারছো? এখন আমাকে ঠিক একই রকম ভাবে এই একই কাজটা আমাকে এ ডি সি, এই যে এবিসি বের করছি, এবার আমি ওই অংশটা বের করব, মানে এ ডি সি এর ক্ষেত্রফল বের করব। তারপর যখন দুটো ক্ষেত্রফল যোগ করে দেব, তখন একবার এইটুকু এটুকু যোগ করলে পুরোটা পেয়ে গেলাম। সেই কাজটাই করব। ত্রিভুজ এ ডি সি এর এরিয়া বের করছি। এ কত পাচ্ছিলাম 0 4, ডি কত 4 0, সি কত 0 -4 and 0 4, 0 + -16
প্লাস 0 মাইনাস 16 মাইনাস 0 প্লাস 0, মাইনাস ষোলো আর মডুলাসের ভিতরে মাইনাস থাকলে তো সেটা প্লাসই হয়ে যায়, তাহলে কত পাবো 16 বর্গ একক স্কয়ার ইউনিট। আচ্ছা, এখন যখন আমি টোটালটা লিখবো, সুতরাং লিখি তাহলে মোট তাহলে সিস্টেম 1 কমপ্লিট, সিস্টেম 2 কমপ্লিট, সিস্টেম 3 তেও আমি একই অ্যান্সারটা পাবো। এখানে তুমি স্কয়ার এরিয়া লিখবা, স্কয়ার ইউনিট তুমি লিখবে এখানে, ঠিক আছে? এখন লেখা যাক এবিসিডি বর্গের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এডিসি এর এরিয়া। ওকে, তাহলে 16 প্লাস 16 যখন আমরা কাজ করব তখন কত পাবো 32 স্কয়ার ইউনিট। বুঝতে পারছি? তাহলে কিন্তু আমাদের এখান থেকে কি বলে এটাকে 6 এর সি নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। আমাদের আর মাত্র দুটো সিনশিল বাকি আছে। সো নেক্সট সিনশিল আসা যাক। এবার আমরা শুরু করব 7 নাম্বার, 7 এর এ নাম্বারটা। এখানে যেটা বলছে যে এবি রেখার সরল রেখার সমীকরণ নির্ণয় করো। খুবই সোজা কাজ। 7 এর এ নাম্বারটা, এ বিন্দুর স্থানাঙ্ক কত দেখতে পাচ্ছি 3, -4। ওকে, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত দেখতে পাচ্ছি এখানে -4, 4। তাহলে যদি আমরা এখান থেকে এবি রেখার প্রথমে কি বের করব, ঢাল বের করব। এবি রেখার ঢাল m = 4 + 4 -4 -2, 8/-6 পাচ্ছি। 8/-6 এখানে কাটাকাটি করলে কত 4/3 পাওয়া যাবে, -4/3। কি বের করতে বলছিল? সরল রেখার সমীকরণ বের করতে বলছিল। তাহলে লিখি এবি রেখার সমীকরণ মানে সরল রেখার সমীকরণ। এবি রেখার সমীকরণ আমাদের সূত্রটা কি, ঢাল = y - y1 x - x1, ঢালের মান -4/3। y - y1 কত আমাদের +4, x1 কত 2, কোন গুণ করে দিই 4x - 8 = -3y - 12। তাহলে 4x + 3y = 8 - 12। তাহলে 4x + 3y = এখানে বিয়োগ করলে -4 পাবো। সো যা আমাদের নির্ণয় সরল রেখার সমীকরণ কমপ্লিট। এবার আমাদের খ নম্বরে বলছে যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমাকে একটু মনে দেখাতে হবে। দেখাও যে এবিসি একটি সমকোণী, আবার সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলা হয়? একই সাথে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে এবং সেই সাথে তার দুইটা বাহু সমান হতেই হবে। অর্থাৎ যে দুইটা বাহু সমান হয় সেই দুইটা বাহুর কিন্তু অন্তর্ভুক্ত কোণদ্বয় কিন্তু 45 ডিগ্রি করে হয়। অর্থাৎ এটা এমন একটা সমকোণী ত্রিভুজ যেখানে 90 ডিগ্রি ছাড়াও অপর যে দুইটা কোণ অবস্থিত সেই দুইটা কোণের প্রত্যেকটা কোণ কিন্তু 45 করে আছে। সো এই ত্রিভুজটাই আসলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আমরা এখন দেখব যে আসলে এই দুইটা যুক্তি এমন কোন ত্রিভুজ যেটা দেওয়া আছে সেটা মেনে চলে কিনা। আরেকটা বিন্দু দেখতে পাচ্ছি, সি একটা বিন্দু 3,3। এই তো, আচ্ছা তাহলে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে এবি বিসি সি এ এটা বের করে নিই। এবি সমান 2 + 4 হোল স্কয়ার 4 + 4 হোল স্কয়ার ইকুয়াল টু দেখতে হবে কত হয়, বিসি ইকুয়াল টু -4 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 3 হোল স্কয়ার, সিএ ইকুয়াল টু 3 - 2 হোল স্কয়ার আর এখানে 3 + 4 হোল স্কয়ার। এখানে কাজ করে 8 স্কয়ার, এখানে আমরা 6 স্কয়ার 8 স্কয়ার, তার মানে 100 আমরা 10 পাচ্ছি। আর এখানে √50, এখানে √50। আচ্ছা আমরা একটা ত্রিভুজ তৈরি করি, আপাতত আমরা একটা ত্রিভুজ তৈরি করি। তোমরা যে ত্রিভুজটা আঁকবা তোমরা কিন্তু এই দুইটা বাহু কিন্তু সমান করে আঁকবা, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবেই হবে। আসলে এটা গ্রাফে আঁকা দরকার ছিল, বাট গ্রাফে আঁকার দরকার নাই, কারণ
গ্রাফে আঁকার কথা তারা বলে না, ঠিক আছে, বললে অবশ্যই আমি করতাম। তার মধ্যে এখানে এ বি সি, সি এ কত √50, বি সি কত √15, এ বি কত 10। আচ্ছা, এখন এই হলো ব্যাপারটা। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এই এ বি সি ত্রিভুজের মধ্যে আমরা মান দেখেই বুঝতে পারছি যেহেতু এখানে বিসি এবং সি এ সমান, তার মানে এটা সমদ্বিবাহু, এখানে কারো কোনো অবজেকশন নাই। এটা যেহেতু দুইটা বাহু সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু এটা সমকোণী কিনা, একই সাথে এটা সমকোণী ত্রিভুজ কিনা তা কিভাবে জানবো? আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দেখি এটা হয় কিনা। তাহলে আমি এখানে তুমি লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি আমরা, ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার। ওকে, তাহলে এখানে দুই পাশে দেখবো সমান হয় কিনা। তার মানে ab এর মান 10 স্কয়ার ইকুয়াল টু ac কত √50 স্কয়ার প্লাস √50 স্কয়ার, 100, এখানেও 100। দেখো বোথ সাইড সেম। যেহেতু আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা পারফেক্ট ভাবে এটা মেনে চলে, তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ। তার মানে যে ত্রিভুজটা সমকোণী একই সাথে সেই ত্রিভুজটা সমদ্বিবাহু, তাহলে ওভারঅল ত্রিভুজটা কি দাঁড়াইলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝতে পারছি? সো আমাদের যে শর্তটার কথা তারা বলছিল এটা সম্পূর্ণ মেনে চলে। নেক্সট গ নম্বরে বলছে ত্রিভুজ এবিসি এর এরিয়া এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ বের করো। আর বৃত্তের ব্যাসার্ধের আমরা জানি আর এর মান বের করতে হবে, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার। সো ফার্স্ট অফ অল আমাকে এবিসি ত্রিভুজে এরিয়া বের করতে হবে, দেন সেই এরিয়াটাকে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু প্রশ্ন মতে সেট করার মাধ্যমে আমরা আর এর মান বের করব, তার মানে ব্যাসার্ধ বের করব। কাজ কমপ্লিট। সো খুবই সোজা কাজ, শুরু করা যাক। এটা আমরা কোনটা ছিলাম, সি নাম্বার, আমরা কিন্তু একটু আগে বি করছি, আমি এটা লিখি না, তোমরা এগুলো লিখবা। আচ্ছা, তাহলে এখানে আমি এই ত্রিভুজ এবিসি এর ফার্স্ট এরিয়াটা বের করি। হাফ 2 -4 -4 4 3 3 2 -4। যদি কাজ করি 4 দুগুণে 8, 3 4 -12, 3 4 -12, আমার কাছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, 4 4 16 -12 -6। ওভারঅল দেখা যাক এখানে কাজ করলে কত আসে। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি 25/2 স্কয়ার ইউনিট। এই ক্ষেত্রফলটা কিন্তু একই সাথে বৃত্তের ক্ষেত্রফল হবে। কেননা এখানে বৃত্তের ক্ষেত্রফল হবে, এখানে তারা বলেই দিছে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ বের করা। তাহলে আমি প্রশ্ন মধ্যে লিখে ফেলি এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই বৃত্তের ক্ষেত্রফল, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, আর এটার মান কত দেওয়া আছে এখানে 25/2। আমরা এখান থেকে আর এর মান বের করব, কারেক্ট। তাহলে এক কাজ করি, আমরা এই পাইটা গুণ আছে এই পাশে ভাগ করে দিই, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 25/2 পাই, আর ইকুয়াল টু √25/2 পাই। তার মানে আর এর মান আমরা কত পাবো, 5/√2 পাই। এটা आंसर। অথবা তুমি চাইলে এখানে কাজ করে কিছু দশমিক কোনো একটা মান বের করে দেখাতে পারো যদি চাও। 8 নম্বরটাতে আমি দেখতে পাচ্ছি এবি রেখার ঢাল বের করার কথা বলছে, তাই না? তাহলে হ্যাঁ, বের করা যাক। কিন্তু একটা সমীকরণ থেকে x এবং y অক্ষকে ছেদ করছে, তার মানে সেখান থেকে a এবং b বিন্দু পাবো। খুবই সোজা একটা অঙ্ক এটা, এবং অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক এটা, 8 নম্বরটা। সো দেখা যাক এখানে 8 নাম্বারটাতে আমরা প্রথমে মেন যে সমীকরণটাতে দেখতে পাচ্ছি 5x + 3y = 10 ও 30। এটাকে আমি এক নাম ধরি, তাহলে কি x অক্ষকে ছেদ করলে কি হবে বলো, y = 0। দেন লাইনটা আমরা কি লিখবো, 5x + 3 × 0 = 30। তার মানে এখান থেকে x এর মান বের হবে 6। তার মানে এখানে a বিন্দুর স্থানাঙ্কটা কত বের হলো, 6,0। সিমিলারলি আমি লিখব y এক্সিস কে ছেদ করলে
আমরা কি লিখতে পারবো x equal to 0 x equal to 0 যদি হয় তাহলে আমরা এখান থেকে মূল লাইনটা আমরা কি পাচ্ছি 5 into 0 plus 3y equal to 30 তার মানে এখান থেকে y এর মান বের হলো শুধুমাত্র 10 তাহলে এখানে b বিন্দুর স্থানাঙ্ক 0,10 সো a বিন্দু পাইলাম b বিন্দু পাইলাম a b রেখার ঢাল তো এখন বের করার কোনো ব্যাপারই না শেষ অঙ্ক a b রেখার ঢাল m equal to 10 minus 0 0 minus 6 এখানে -5/3 পাওয়া যাবে যদি কাটাকাটি করা যায় সো আমাদের এটা কমপ্লিট সো আমরা a বিন্দু পাইছিলাম b বিন্দু পাইছিলাম এবং c বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপকে দেওয়াই ছিল এখন আমরা a b c এর ক্ষেত্রফল বের করব ঘনফল অঙ্কটার মধ্যে দেখা যাক এখান থেকে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি সেখানে a বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইছিলাম 6,0 আর b বিন্দুটা আমি পাইছিলাম 0,10 c বিন্দু পাচ্ছিলাম -2,1 সো লিখি ত্রিভুজ a b c এর এরিয়া সমান হাফ 6 0 0 10 -2 1 and 6 0 তাহলে এখানে হাফ 6 10 60 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 প্লাস 20 মাইনাস 6 এখানে যদি কাজ করা যায় তাহলে আমরা এখানে কত পাবো হাফ 60 প্লাস 20 মাইনাস 6 37 তার মানে এখানে ক্ষেত্রফলটা কত আসবে 37 স্কয়ার এরিয়া স্কয়ার ইউনিট তাহলে কিন্তু আমাদের এখানে 8 এর বি নাম্বারটা কমপ্লিট হয়ে গেল নেক্সট এবার আমরা করব 8 এর সি নাম্বার অঙ্কটা কে এর সম্ভাব্য মান বের করতে বলছে তাহলে এখানে উদ্দীপকের লাস্ট যে লাইনটা আছে সেই লাইনটাকে আমাদের কাজ করতে হবে খুবই সহজ অঙ্কটা হবে একটা বিন্দু পাচ্ছি উদ্দীপকের মধ্যে সেটা বিন্দুটাকে আমি ধরে এটা a বিন্দু k² 2k গেল এত বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট তার মানে এখানে m এর মান কত 1/k সরলরেখার সমীকরণ বের করতে হবে যা আবার c বিন্দুগামী আগে সরলরেখার সমীকরণটা বের করি ঢালের মান দেওয়া আছে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে সরলরেখার সমীকরণ সূত্রটা কি হবে ঢাল ইকুয়াল টু y minus y1 x minus x1 ঢাল কত 1/k y1 কত 2k x1 কত k স্কয়ার গুণ করে গুণ করে দিলে x minus k স্কয়ার ইকুয়াল টু ky minus 2k স্কয়ার তাহলে x minus ky ইকুয়াল টু k স্কয়ার minus 2k স্কয়ার তাহলে লাইনটা কি দাঁড়ালো x minus ky ইকুয়াল টু মাইনাস k স্কয়ার জানি না সরলরেখার সমীকরণ কিন্তু এখানে তার একটা কথা বলছে যা c বিন্দুগামী c বিন্দু স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে এখানে -2,1 c বিন্দু -2,1 বিন্দুগামী হলে শুধুমাত্র আমি এখানে x এবং y সাপেক্ষে এখানে x এবং y এর মানটা বসায় দিব তাহলে -2k * 1 = -k স্কয়ার জাস্ট দেখো এখানে x এর জায়গায় আমরা -2 বসাইলাম আর y এর জায়গায় আমরা জাস্ট 1 বসাইলাম কারণ এখানে -2,1 বিন্দুগামী বলছে এখানে আমরা সাইড চেঞ্জ করি -2 - k + k স্কয়ার = 0 লাইনটাকে সাজিয়ে লিখি k স্কয়ার - k - 2 = 0 মিডল যদি করি 2k k - 2 = 0 মাইনাস প্লাস k যদি কমন যায় k - 2 + 1 কমন গেলে k - 2 = 0 তাহলে এখানে k - 2 যদি কমন নেওয়া যায় বাদ থাকবে k + 1 = 0 হয় অথবা যদি করে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট তাহলে এখানে হয় অথবা করলে k এর মান বের হলো 2, -1 কমপ্লিট সো এই ছিল আমাদের এইখানকার 8টা সৃজনশীল আমরা আজকে 8টা সৃজনশীল সম্পন্ন করে ফেললাম তোমরা এই সবগুলো সৃজনশীল ভালো করে শেষ করে ফেলবা গ্রাফগুলো তো আমি বোর্ডে করে দিলাম তারপর যদি কারো কোনো গ্রাফে সমস্যা হয় বুঝতে না পারো তাহলে আমাকে বলে আমি তোমাদের গ্রুপে গ্রাফগুলো দেওয়ার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই বাই